মামাতো বোনের বান্ধবীর বিয়েতে আসছে ঈশান। ভদ্রমহিলার বাড়িতে এসে ঈশান চারপাশটা ভালো করে দেখতে লাগলো। বিশাল বড় বাড়ি, আর তার উপর আবার খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখে মনে হচ্ছে মেয়ের বাবা একমাত্র মেয়ের বিয়েতে 2 হাত ভর্তি খরচ করেছে। তবে আগেই একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, ঈশানের আম্মু মামার থেকে বড় হলেও মামাতো বোন ঈশানের থেকে সিনিয়র। এই মাস 6 হবে। এরও একটা কারণ আছে। আব্বু আম্মুর বিয়ের 5 বছরের মাথায় ঈশানের জন্ম হয়েছিল। আব্বু আম্মুর 5 বছরের প্রতীক্ষার ফল ছিল ঈশান। তাই হয়তো একটু ডানপিঠে আর হাড়ে বজ্জাত। এলাকায় এমন কোনো ঝামেলা নেই যেখানে এই ভদ্র ছেলেটা জড়াবে না। এই তো গত 2 দিন আগে বন্ধুকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করার কারণে আব্বুর হাতে মার খেতে খেতে বেঁচেছে। অবশ্য 2 গালে 10টা আঙুলের ছাপ নিয়েই বাসা ছেড়েছে ছেলেটা। সেদিন আব্বুর সামনে আম্মু না থাকলে কী যে হতো তার ঠিক নেই। হাত পা ভেঙে ঘরে বসে যাওয়ার আগেই আম্মুর কথাতে পালিয়ে এসেছিল মামা বাড়িতে। তাই একটু ভালো হওয়ার প্রচেষ্টা আর কি। কিন্তু আজকে মনে হচ্ছে যে আবার একটু দুষ্টুমি করতেই হবে, কারণ বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখতে পেল কত কত সুন্দরী ফুলটুসিরা চারপাশে একদম ঘুরঘুর করছে। বিষয়টি চোখে পড়তেই ঈশানের মনের মধ্যে একটা শয়তানি উকি দিল। এবার মামাতো বোন বিষয়টা বুঝতে পেরে ওকে হাতের কনুই দিয়ে একটা গুঁতো মেরে বলতে লাগলো, এই হারামি, কী সব ভাবছিস আর মিটমিট করে হাসছিস? একদম উল্টোপাল্টা কিছু কাউকে বলবি না। আজে বাজে চিন্তা মাথাতে আনলেও তোর খবর আছে। আপু, তুইও না সবসময় খালি আমাকে সন্দেহ করিস। তোমার আসার দিন থেকেই করে যাচ্ছিস। আহা গো সোনা আমার, তোকে সন্দেহ না করলে পাপ হবে ভাই। বাসায় কি ঘটে এসেছিস ফুপি সেটা ফোন করে আমাকে বলে দিয়েছে। আরও তোকে চোখে চোখে রাখতে বললো। ফুপার হাত থেকে মার খাবার ভয় নাকি বাসা থেকে পালিয়েছিস? যাক কলা, দুর্ঘটনাটা এই বাসাতেও বলা হয়ে গেছে, আপু আম্মুও হয়েছে। যা হবে তাই মামার বাসা পর্যন্ত ব্রেকিং নিউজ হিসাবে পাঠিয়ে দিতে হবে। আপুকে যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই মামাকেও নিশ্চয়ই ফোন করে বলা হয়ে গেছে। কিরে ফাজিল, চুপ করে আছিস কেন? বল কি করেছিস? এলাকাতে কোনো মেয়েকে বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিয়েছিস পালিয়ে যেতে? শোন ফাজিল, পরবর্তীতে ওরা যদি ধরা খায় কিংবা থানাতে মেয়ের বাসা থেকে ডায়েরি করলে, যদি তোর নামটা বলে দেয় কেমন হবে বল? ওরে বাবা, তুমি দেখছি ইন ডিটেলস ফিঙ্গারপ্রিন্ট সহ একেবারে সবই ফটফট করে বলে দিচ্ছ। তবে নয় তো কি, ফুপুও ফোন করে বলে দিয়েছে যেন তোকে দেখে রাখি। আর যে কয়দিন আমাদের বাসাতে থাকবি যেন একদম দুষ্টুমি না করিস, বাসায় যেন একদম শুদ্ধ হয়ে ফিরে যাস সেটাই বলেছে। আপু, দোস্তুমিটা আমি করি না, মাঝে মধ্যে আমার দ্বারা হয়ে যায় আর কি। আর চোখের সামনে কোনো ভালো কাজ দেখলে আমি এগিয়ে না গিয়ে পারি না। তুমি সেটা খুব ভালো করেই জানো। খামোকা আমাকে দোষ দিয়ে লাভ কি বলো? হ্যাঁ, তোমার কাজগুলো তো সব উন্নয়নমূলক। কার মেয়েকে কার সাথে দেখলে কার মেয়ে সুন্দর সেটা কমেন্ট করে, কার মেয়ের পেছনে ঘুরলে এগুলোই তো তুমি করে বেড়াও। একদম গায়ে হাত দিয়ে কথা বলবে না, অসভ্য মেয়ে কথাকার। অসভ্য? আমি নাকি তুই? খালি মেয়েদের পেছনে পড়ে থাকবি। কিন্তু ভাই, আজ অব্দি একটা প্রেম করতে পারলি না কেন তাহলে? দেখেছো, তুমিও বুঝলে, কিন্তু মেয়েগুলো বুঝলো না। মাইরি, আমি কত কিউট আর হ্যান্ডসাম, তারপরেও কোনো মেয়ে আমার সাথে একটু প্রেমও করলো না। বাদর একটা, এখন কথা না বলে ভেতরে চল। আপু, তোমার আর কোনো বান্ধবী নেই? না হলে তাদের সাথে একটা চান্স নিতে পারতাম। দেখ ঈশান, ভদ্রভাবে থাকতে বলেছি তোকে। এমন কাজ করিস না এখানে যার জন্য মান সম্মানটা খোয়াতে হয়। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে এসেছে, এখানে উল্টাপাল্টা কিছু করিস না, তাতে আমার ওর কাছে ছোট হতে হবে। শোন ভাই, আমি আর ফুপিকে কিন্তু বড় গলায় বলেছি যে তুই ওখানে ভালোভাবেই থাকবি। তোর যে কয়দিন ইচ্ছা থাক, কিন্তু দুষ্টুমি করবি না। তোর যা ইচ্ছে কর, কিন্তু কোনো ঝামেলা করিস না প্লিজ। ঠিক আছে, চলো, এত বকা দিতে হবে না। সব সময় খালি বকা আর ধমকের উপর রাখো। একটু ভালোবেসেও তো কথা বলা যায় নাকি? ঈশানের এমন বাচ্চা ফেসের দিকে তাকিয়ে তানিয়া একটু মুচকি হেসে ওর গালটা টেনে দিয়ে বলল, ওরে আমার মিষ্টি ভাইটা রে, এবার চলো সোনা ভাই, ভেতরে চলো। আমি তোকে মিষ্টি করে বলবো, কিন্তু তুইও একদম দুষ্টুমি করবি না, কেমন? ঈশান, মামা মামি আর মামাতো বোন বাসার ভিতরে আসলো।
এরই মাঝে লোকজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বিকেলেই বিয়েটা হয়ে যাবে। ছেলের বাসা নাকি ঢাকার বাহিরে, তাই যেতে সময় লাগবে বলেই হয়তো এমন ব্যবস্থা। ভাবনার মাঝেই মামাতো বোন ঈশানের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তখন মামা বলতে লাগলো, তানিয়া, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? আব্বু, আমার বান্ধবীর সাথে দেখা করে আসি। সে ঠিক আছে, কিন্তু এই বজ্জাতটাকে দেখে রাখিস। আমার নাম কি না বজ্জাত? এক একজন এক একটা নাম দিয়ে দিয়েছে। মামা, শেষে তুমিও আমাকে বজ্জাত বললে? তোর যা কাজকর্ম তাতে এর থেকে ভালো নামে ডাকতে পারলাম না। শুনলাম কার মেয়েকে নাকি বন্ধুর সাথে ভাগিয়ে দিয়েছিস। এখানে আবার এরকম ভালো কিছু করিস না কেমন? তাতে তোর আম্মু আর আমার মান সম্মানটা একেবারে ধুলোয় গড়াগড়ি খাবি। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। আপু, চলো তো, আমরা যেন কোথায় যাচ্ছিলাম। তানিয়া ঈশানের হাত ধরে ওকে একটা রুমে নিয়ে আসলো। এতগুলো মেয়ের মাঝে কেমন যেন লজ্জা লাগলো ছেলেটার। ঈশান আপুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রুমের বাহিরে এসে দাঁড়ালে তানিয়া ভ্রু কুঁচকে তাকালো। ঈশান বলল, আপু, এতগুলো মেয়ের মাঝে যেতে কেমন 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 যেন লাগবে। আমি বাইরেই দাঁড়াচ্ছি, তুমি গিয়ে কথা বলে আসো। কেন? আমার বান্ধবীকে দেখবি না? বউর সাথে কেমন লাগে ওকে? না, দরকার নেই। অন্যের বউকে আমি দেখে কি করব? তুমি যাও। এখান থেকে কিন্তু এক পাও নড়বি না। যদি কোথাও গিয়েছিস তাহলে তোর কি হাল করব জানি না। ওকে বাবা, যাচ্ছি না কোথাও। তুমিও তাড়াতাড়ি আসবে। ঈশান এবার বারান্দায় রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ফোন চালাতে লাগলো। আপু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ভিতরে যেতেই ঈশান চারপাশে তাকাতে লাগলো। না, কোথাও কোনো ফুলটুসি নেই। যাই হোক, ও কাজ করা যাবে না, আর কাউকে কিছু বলা যাবে না। মুখ বন্ধ করে থাকতে হবে, না হলে মান সম্মানের ফালুদা হয়ে যাবে মামার। যেখানে বাঘের ভয় সেখানেই কথা শুনতে হয়। তানিয়া ভিতরে এসে ওর বান্ধবীর সামনে দাঁড়ালো। বান্ধবীকে এমন কিউটি বউ সাজে দেখেই তানিয়া চিৎকার দিয়ে উঠল। ভদ্রমহিলা এসে আবেশের ঠেলায় তানিয়াকে জাপটে জড়িয়ে ধরে বলল, তোর এখন আসার সময় হলো? আমি তোর জন্য অপেক্ষা করছি আর তুই কিনা এখন আসছিস? আর বলিস না দোস্ত, ফুপাতো ভাই এসেছে। ওকে একা রেখে কোথাও যেতে পারছি না। আসলে ও একটু দুষ্টু, তাই ফুপি ফোন করে বারবার বলে দিয়েছে ছেলের খেয়াল রাখতে। কয়েকদিন হলো একটা ঝামেলা থেকে বেরিয়ে এসেছে, তাই দেখে আসতে পারিনি রে। আমি তো কাল এসেছিলাম, বল। তারপরও কিন্তু আমি তোর উপরে রাগ করেছি। এখন আর রাগ রাগ করে কাজ নেই। শোনা, তুমি রেডি হয়ে না, আমি ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, তারপর না হয় কথা বলবো। শোন, আমি তোর জন্য না খেয়ে বসে আছি। তুই কিন্তু আজকে আমাকে নিজ হাতে খাইয়ে দিবি। এই শেষবারের মতো এই রিকোয়েস্টটুকু রাখতো। ভাবলাম সকাল সকাল আসবি, তা না, আসতে একদম ভিড় রাখ মুহূর্তে। ঠিক আছে, তুই থাক, আমি আসছি। তানিয়া রুম থেকে বেরিয়ে আসলো তাড়াহুড়ো করে। তারপর এদিক ওদিক তাকালো, কিন্তু না, ঈশান সেখানেই দাঁড়িয়ে আছে। মেয়েটা এসে আবারও মুচকি হেসে ঈশানের গালটা টেনে দিয়ে বলল, চল ভাই, আমরা খাবারটা খেয়ে নিই, তারপর আমার বান্ধবীকে খাইয়ে দিতে হবে। কেন, তোমার বান্ধবী কি বাচ্চা নাকি যে খাইয়ে দিতে হবে? তেমন কিছু নয়, একটা বেস্ট ফ্রেন্ড। আর তার উপর একটু পর চলে যাবে, তাই আর কি। এখন চল, কথা না বলে। তানিয়া আবার ঈশানের হাত ধরে টানতে টানতে একদম যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে নিয়ে আসলো। বেশ ভালোভাবেই বন্দোবস্ত করা হয়েছে খাবারের। তো খাবার সার্ভ করলে ঈশান আর তানিয়া খাবারটা খেতে লাগলো। তানিয়ার কোনো রকমে একটু মুখে দিল, তেমন কিছুই খেলো না। মেয়েটা খাওয়া শেষ করে তাড়াহুড়ো করে চলে গেল সেখান থেকে ঈশানকে বলে। মামা মামি কিছুটা দূরে আরেকটা টেবিলে বসে খাচ্ছিল। ঈশানও বেশ আনন্দেই খাচ্ছে। এতটাই আস্তে আস্তে খাচ্ছিল, মনে হচ্ছিল অন্তত আজকে সন্ধ্যা অবধি খাওয়া শেষ হবে না। অনেক দিন বিয়ে বাড়ি আসা হয় না। আসলে আব্বু আম্মু কাজের ব্যস্ততার কারণে যেখানে ইনভাইট করে সেখানেই বারণ করে দেয়। তার উপর আবার ছেলের এমন দুষ্টুমির কারণও আছে। আর আজকে যেহেতু সুযোগ হয়েছে, মামাতো বোন আর মামা যেহেতু বলেছে কোনো ঝামেলা করা যাবে না, তাই বসে বসে খাবে। এখানে বসে খেলে অন্তত আশেপাশের ফুলটুসিগুলোর দিকে চোখ পড়বে না, আর তাদের সাথে কথা বলার ইচ্ছেও হবে না। তাতে উল্টোপাল্টা কোনো দুর্ঘটনাও ঘটবে না।
আর যদি বাই এনি চান্স এমন কিছু হয় তাহলে তানিয়া আপুই মেরে এই বিয়ে বাড়ির গেটে ঝুলিয়ে দিবে। কথাগুলো ভেবেছিল, এর মাঝে পেটটা কেমন মোচড় দিল। এ বাবা, আবার ঘরে বাইরে হবে না তো? মেজাজটা কি পরিমাণে খারাপ হয় বলুন তো? বিয়ে বাড়িতে খেতে এসে কিনা এরকম মশকারি, তাও আবার আমার সাথে মশকারি। অগত্যা কোনো রকমে খাওয়া শেষ করতে হলো ছেলেটার। ঈশান বাসার ভিতরে আসলো ওয়াশরুমের খোঁজে। তারপর ডাইনিংয়ের পাশে একটা ওয়াশরুম ফাঁকা পেয়ে সেখান থেকে ক্লিয়ার হয়ে নিল। এর মাঝে শোনা গেল বর চলে এসেছে। কেমনটা লাগে কন্ত দেখি। এখন আমার খবর কি হবে? যাই হয়ে যাক, গলা অবধি না খেয়ে ওঠা যাবে না। ঈশান মামা মামিকে বলে আবারও আরেকটা টেবিলে এসে বসলো। এরই মাঝখানে বরপক্ষের লোকজন আসলে তাদের বাসার ভিতরে বসার ব্যবস্থা করা হলো। অন্যদিকে পরীকে তানিয়া খাওয়াচ্ছিল, কিন্তু পরীর কেন জানি গাটা গুলিয়ে উঠছিল, ভালো লাগছিল না খেতে। হুটহাট করে কেমন যেন অস্থির লাগছিল, তাই খেতে পারছিল না সে। তানিয়া বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, কী রে, খাচ্ছিস না কেন? বর চলে আসছে, খাওয়াটা শেষ কর। বাকি শ্বাসটা শেষ করতে হবে তো। খেতে পারছি না, কেমন যেন লাগছে, গা গুলাচ্ছে, মনে হচ্ছে পেট থেকে বেরিয়ে আসবে। বলিস কি রে, সকাল থেকে কিছু খেয়েছিলি? কি সমস্যা হচ্ছে বল আমায়। তেমন কিছু না, তবে কেমন যেন লাগছে। বমি টমি করবি নাকি আবার? তানিয়ার কথাটা শেষ হলো না, তার আগেই পরি মুখে হাত দিয়ে চেপে ধরে দৌড়ে উঠে গেল ওয়াশরুমের দিকে। তারপর বেসিনের সামনে গিয়েই মেয়েটা হড়হড় করে বমি করে দিল। পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ইচ্ছে মতো মিনিট কয়েক বমি করলো। পরির এমন অবস্থা দেখে তানিয়া দৌড়ে গিয়ে ওকে ধরে ফেলল। এরই মাঝে বরপক্ষের এক মহিলা একটা মেয়ের সাথে বউকে দেখতে আসছিল, আর এসেই কিনা এরকম একটা অবস্থা দেখলো। বিয়ে বাড়িতে বউ বমি করছে, তারপর মাথাটা কেমন ঘুরছে। এসব কথা শোনার পর ওদের ভিতর কানাকানি পড়ে গেল। ছি ছি, শেষে কিনা একটা পোয়াতি মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দিচ্ছে। আন্টি, তুমি এগুলো কি বলছো? পরির শরীরটা একটু খারাপ করেছে। আরে রাখ তুই, গা গুলালি মানুষ এত এত বমি করে, তার উপর আবার মাথা ঘোরায়। চোখের সামনে সবটা দেখেও বুঝতে পারছি না, এর পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আন্টি, কি বলো? সত্যি এরকম কিছু হবে নাকি আবার? কত দেখলাম এরকম, মেয়েরা বাচ্চা পেটে নিয়ে আরেক ছেলের সাথে বিয়ে বসেছে। বাইরে জানাজানি কি হলে কি হবে ভাবছিস একবার? আমাদের ছেলে কিনা বিয়ে করবে শেষে একটা পোয়াতে মেয়েকে। ব্যাস, ভদ্রমহিলার এই কথাটা পুরো বাসা আর বাসায় আসা আত্মীয় স্বজন থেকে শুরু করে বরপক্ষের এমন কোনো লোক নেই যে জানতে পারল না। বিষয়টা পুরো বাড়িতেই যেন একদম 5G স্পিডে ছড়িয়ে গেল। ভদ্রমহিলা যে এত সুন্দর করে বিষয়টাকে সাজিয়ে সবার সামনে একজন সংবাদ উপস্থাপিকার মতো পাঠ করে শোনাবে সেটা কে জানতো? উনি গিয়ে সবার কানে লাগালো বউ নাকি বিয়ের আগেই কারোর সাথে উল্টোপাল্টা কাজ করেছে, যার জন্য আজকে প্রেগনেন্ট হয়েছে, তাই এমন করে মাথা ঘুরছে আর বমি করেছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু একদম সুন্দর করে হেডলাইন হিসেবে চালিয়ে দিল ভদ্রমহিলা। এরকম কিছু শোনার সাথে সাথেই পরীর আব্বু আম্মু দৌড়ের রুমে এসে দেখলো ওনাদের মেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। এরই মাঝে তানিয়া ওকে ধরে এনে বেডে শুয়ে দিয়েছে। মেয়ের এরকম একটা অবস্থা দেখে পরীর আব্বু ওর সামনে আসলো। উনি কিছু বলতে যাবে তার আগেই পরীর আম্মু আহাজারি করে উঠল, আমাদের মান সম্মানটা এমন করে ডুবালি তুই? কার সাথে এসব উল্টাপাল্টা কাজ করেছিস আমাকে বল। আম্মুর কথাতে যেন পরী একদম আকাশ থেকে পড়ল। আম্মু আর কিছু বলার আগেই তানিয়া উঠে দাঁড়িয়ে পরীকে প্রোটেক্ট করে বলতে লাগলো, এত গরমের মধ্যে এইসব ভারী ভারী পোশাক পরে থাকতে হচ্ছে, তার উপর সকাল থেকে তেমন কিছু খাইনি, তাই একটু গাটা গুড়িয়ে উঠেছে। আর তুমি কিনা এসব বলছো? তেমনটা যদি নাই হতো তাহলে বিয়ের দিন এমন একটা কাণ্ড ঘটার মানে কি বুঝতে পারছিস তুই? ও কি করেছে, কার সাথে আমাদের বল। অবস্থায় বেগতিক দেখে পরী উঠে বসলো। মাথাটা এখনো ঘোরাচ্ছে। মেয়েটা মাথার এক সাইডে চেপে ধরে বলতে লাগলো, বৌমা, তোমরা কি বলছো এগুলো? তোমরা আমার আপু আম্মু হয়ে আমাকে অবিশ্বাস করছো? তোমরা বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। আমার শরীরটা একটু গুলিয়ে উঠেছিল তাই। ব্যাস, পরী কথাটা শেষ করতে পারলো না।
এরই মাঝেই বরের বাবা রুমে ঢুকতে ঢুকতে বলতে লাগলেন, আরব সাহেব, আপনি আমার ছেলের গলায় একটা অন্তঃসত্ত্বা মেয়েকে ঝুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। ছি ছি ছি, বিয়ের দিন এসে কিনা জানা গেল মেয়ে প্রেগনেন্ট হয়ে বসে আছে। শেষে কিনা সেই মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছিলেন। আপনাদের লজ্জা করে না? মেয়ে বিয়ের আগে এরকম একটা কাজ করেছে আর আপনারা কিনা। লোকটার এরকম কথাতে তানিয়া সহ রুমে থাকা সবাই অবাক হয়ে গেল। এবার সবাই বলাবলি করতে লাগলো এরকম কিছু হয়নি, কিন্তু ভদ্রলোককে কে বোঝাবে। এর মাঝেই তানিয়ার আব্বু আম্মু ভিতরে আসলো, আর ঈশানের মামা এসে বলতে লাগলো, আপনাদের কোথাও ভুল হচ্ছে। পরি এমন মেয়ে নয়, ও অত্যন্ত একটা ভালো মেয়ে। আপনাদের বিষয়টা আগে বোঝা উচিত ছিল। এত গরমে যে কেউ অসুস্থ হতেই পারে, আর মেয়েটা না খেয়ে আছে সকাল থেকে। তার উপর এতগুলো লোকজনের মধ্যে নার্ভাস ফিল করেছে, আর কিছুটা অস্বস্তি থেকেই হয়তো। থামুন মশাই, আপনাদের এসব কিচ্ছা কাহিনী আমি শুনতে চাইছি না। একটা অন্তঃসত্ত্বা মেয়ের সাথে আমার এমন সোনার টুকরো ছেলের বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। এই চলো সবাই, এই বিয়ে হবে না। এরকম একটা বাজে মেয়েকে আমার ছেলের বউ করে নেব, সেটা আমি কল্পনাও করতে পারবো না। আশ্চর্য, আপনি কি বলছেন বুঝতে পারছেন? না জেনে না শুনে একটা মেয়ের সম্পর্কে এসব বাজে বাজে কথা আপনি বলতে পারেন না। এরই মাঝখানে কোথা থেকে সেই সাংঘাতিক মহিলা উড়ে আসলো। রুমের মধ্যে এমনিতেই গরম, তার উপর এত লোকের ভিড়, পরিস্থিতিটা আরও গরম হয়ে উঠল। ভদ্রমহিলা এসে আবারও তার কুটকাচালি চালাতে লাগলো, আর কেমন সুর দিয়ে বলে উঠল, তুমি চুপ থাকো। আজকালকার মেয়েদের সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। একটা পোয়াতি মেয়েকে শেষে কিনা আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এত বড় একটা অন্যায় করেও আপনারা বড় গলায় কথা বলছেন। ভাইজান চলো তো, আমাদের ছেলেকে নিয়ে আমরা চলে যাব। এই মেয়ের সাথে ছেলের বিয়ে কিছুতেই হতে দিব না। এলাকায় আমাদের একটা মান সম্মান আছে। এরকম একটা পোয়াতে মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দিলে শেষে মান সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে। এবার পরীর আব্বু বিষয়টা বুঝতে পারল, ওনারা বিয়েটা ভেঙে দিবে। তাই ভদ্রলোক তাড়াহুড়ো করে এসে ছেলের বাবার হাত ধরতে গেলেই লোকটার হাত ছিটকে দিয়ে সরিয়ে দিল। এবার পরীর আব্বু অনুনয় সুরে বলল, ভাই সাহেব, আমার কথাটা শুনুন। এই মুহূর্তে যদি মেয়ের বিয়েটা ভেঙে যায়, তাহলে আমার মান সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে। দয়া করে চলে যাবেন না, আমাদের কথাটা একটু শুনুন। আমার মেয়ে এমন কিছু করেনি, সেটা আমরা প্রমাণ করে দিব। আমাদের একটু সময় দিন। কোনো প্রমাণ দরকার নেই, যে প্রমাণ পেয়েছি তাতেই অনেক। আপনার মেয়েকে আপনি গলায় ঝুলিয়ে রাখুন। আমার ছেলের গলায় আমি কোনো ঝোলাতে চাইছেন? এই চলো সবাই। লোকজন তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। এবার পরীর আব্বু লোকটার পায়ে ধরতে গেলে ঈশানের মামা ওনাদের আটকে দিলেন, আর বলতে লাগলেন, এ কি করছেন ভাইজান? ওনাদের পায়ে ধরার কোনো মানেই হয় না। কেউ এরকম একটা মিথ্যা রটানা রটিয়েছে আপনার মেয়ের নামে, আর আপনি কিনা তাদের ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এসব করছেন। এরকম মোটেও করবেন না। এখন আপনি ওদের কাছে ছোট হবে, উল্টো ওরা আরও পেয়ে বসবে। পরবর্তীতে সারা জীবন আপনার মেয়েকে কথা শুনতে হবে। এই মেয়ের বিয়ের আগেই কারোর সাথে কিছু করেছিল। আপনার মেয়ে নির্দোষ, সেটা আমরা জানি। আমরা বিশ্বাস করি পরিমামণি এমন কিচ্ছু করেনি। আপনি দয়া করে ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। এই রকম একটা পরিবারে আপনার মেয়ে যদি বউ হয়ে যায়, তাহলে কখনো ভালো থাকতে পারবে না। যারা সামান্য একটা ঘটনাকে এত বড় বানাতে পারে, সেই নিচু মানসিকতার পরিবারে আপনার মেয়ে কি করে ভালো থাকতে পারবে? একটাবার ভাবতে পারছেন? ভাইজান এইসব কি বলছেন? আজকে যদি মেয়ের বিয়েটা না হয়, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। বিয়ের আসরে এত বড় একটা কাণ্ড ঘটলো, সবাই এখন আমাদের ছিছি করবে। কিভাবে মুখ দেখাবো আমরা? আন্টি, তুমি চিন্তা করো না। উপরওয়ালা যখন এরকম পরীক্ষার মুখে ফেলেছে, তাহলে সমাধানের পথ তিনি নিশ্চয় বের করে দেবেন। যারা এত বাজে মন মানসিকতা নিয়ে চলতে পারে, তাদের কাছে তোমার মেয়ে কখনো ভালো থাকবে না। আমিও ওই একে কখনোই বিয়ে করব না। যারা আমাকে নিয়ে এইসব বাজে ধারণা পোষণ করতে পারে, তাতে বিয়ে করার থেকে আমি সুইসাইড করে নেব।
পরি কথাটা বলে যেন জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললো। আম্মু এসে পরি চুলের মুঠি ধরে বলতে লাগলো, কোথায় গিয়ে মুখ পুড়েছিস বল? আজকে পুরো পরিবারের মান সম্মানটা ধুলোর সাথে মিশতে বসেছে। তোর জন্য এসব কিছু হয়েছে। আমাদেরকে আর কত শাস্তি দিবি বল? তুই জন্মের পর থেকে শুধু আমাদের নানাভাবে বিপদে ফেলেই যাচ্ছিস, আর আজকে এরকম একটা কাণ্ড ঘটিয়ে তোর মুখে এখনো কথা বেরোচ্ছে। এবার তানিয়া আর তানিয়ার আম্মু গিয়ে ওকে আটকানোর চেষ্টা করে বলল, ভাবি, এসব কি করছেন? খামোকা মেয়েটাকে এভাবে সন্দেহের বসে এসব কথা কেন বলছেন? কেন ওর গায়ে হাত তুলছেন? মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে আর আপনি ওকে মারছেন। আগে আমাদের সবটা জানা দরকার, তারপর না হয় এসব নিয়ে ওকে কিছু বলা যাবে। তাহলে ওকে কি করবে? কোথায় গিয়ে মুখটাকে পুড়িয়ে এসে আজকে আমাদের এত বড় একটা বিপদে ফেলেছে, এমন একটা কাণ্ড ঘটিয়ে এখন বড় গলায় কথা বলছে। ওকে তো মেরেই ফেলা উচিত। আব্বু আম্মুর এমন দ্বারা কথাতে পরি ফুঁপিয়ে উঠল, কেঁদে উঠল, বলতে লাগলো, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আম্মু, তোমরা আমাকে মেরে ফেললেও আমি 1000 বার বলবো আমি এরকম কিছু করিনি। তানিয়া, তুই বল না, আমার কারোর সাথে রিলেশন তো দূরে থাক, যারা আমাকে পছন্দ করেছে তাদের থেকেও আমি দূরে থাকার চেষ্টা করেছি, আর শেষে কিনা আমাকে এরকম একটা অপমানের মুখে পড়তে হলো। তানিয়া এসে এবার পরীকে জড়িয়ে ধরতেই মেয়েটাও তানিয়াকে জড়িয়ে ধরল। কি থেকে কি হয়ে গেল। এবার মামা পরীর আব্বুকে একটা জায়গায় জোর করে বসিয়ে দিলেন। ভদ্রলোকের যে অবস্থা খারাপ কিংবা অস্থির লাগছে সেটা মামা বুঝতে পেরেই এবার একজনকে উদ্দেশ্য করে বলল, এই, কে আছো? যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। ভাই সাহেবের বোধ হয় খারাপ লাগছে। এবার পরীর আম্মু দৌড়ে ওর আব্বুর কাছে আসলো। এরপর ভদ্রলোকের পাশে বসে বুকে হাত দিয়ে বলতে লাগলেন, ওগো, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? বলো আমাকে, কি হয়েছে? ভাবি, ভাইজানকে বাতাস করার ব্যবস্থা করুন, আর কেউ ডক্টর ডাকো এক্ষুনি, ফাস্ট। বিয়ে বাড়িতে হট্টগোল পড়ে গেল। এরই মাঝে বড় চলে যাচ্ছে, কিন্তু ঈশানের অন্য কোনো দিকে মনোযোগ নেই। ও তো আবারও দ্বিতীয়বার খেতে বসেছে। ছেলেটার রোস্টে কামড় বসাচ্ছে আর কিছু একটা ভাবছে। এরই মাঝখানে কেউ একজন এসে পাশে দাঁড়ালো। ঈশান একবার তাকিয়ে খেয়াল করলো ক্যাটারিংয়ের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ঈশান ছেলেটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে কিছু বলবে তার আগেই ছেলেটা বলতে লাগলো, ভাইজান, বিয়ে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি এখনও নিশ্চিন্তে খাচ্ছেন? আপনি জানেন কি হয়েছে? অবশ্য জানবেন কি করে, সেই শুরু থেকেই তো আপনি খেয়ে চলেছেন। শেষে কিনা এরকম কাণ্ড ঘটলো আর আপনার কোনো হেলদোল নেই। আপনার মতো মানুষ আমি আজীবনেও দেখিনি। ঈশান এবার রোস্টটা রেখে ছেলেটার দিকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলল, শোনো ভাই, বিয়ে হোক বা না হোক, খাবার নষ্ট করে তো লাভ নেই, কি বলো? কি বলছেন কি ভাইজান? এত সিরিয়াস একটা কেস ঘটে গেল আর আপনি কিনা এখনও এই খাওয়ার কথাটা বলে যাচ্ছেন? আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই জানি না কি হয়েছে। যদি বলো তো শুনতে পারি, না হলে আমাকে আর এক পিস রোস্ট দাও। ঈশানের শেষ কথাতে ছেলেটা যেন আকাশ থেকে পড়ল। ছেলেটা কিছুটা বিরক্ত নিয়েই রোস্টের বলটা ঈশানের হাতের পাশে রেখে দিয়ে বলল, ভাইজান, এখান থেকে যত পারেন রোস্ট নিয়ে খান, কিন্তু একটা কথা শোনেন, নতুন বউ নাকি বমি করেছে আর সবাই বলছে মেয়ে প্রেগনেন্ট। এই নিয়ে বিয়েটা তো ভেঙেছে। বারপক্ষ এতক্ষণ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর আপনি কিনা কিছুই জানেন না। আজব ক্যারেক্টার মায়েরা। ছেলেটার এমন কথাটা শুনে এবার ঈশান ভীষণ খেলো। খানিকটা কেশে ছেলেটা আশেপাশে পানি খুঁজে নিয়ে তারপর ঢকঢক করে পানিটা খেয়ে নিল। পেটের খাবারগুলো যেন ছেলেটার এমন কথার সব মাথার চুলে উঠে গিয়েছিল। এই কি শুনছে ঈশান? শেষে কিনা আপুর বান্ধবী প্রেগনেন্ট। বিষয়টা ভেবেই কেমন একটা লাগলো ঈশানের। এবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, এত বড় একটা কাণ্ড ঘটেছে, সবাই মেয়েটাকে নিয়ে যাতা বলা বলি করছে আর পুরো বাড়িতে ছি ছি রোল পড়ে গেছে। না জানি এখন আমাদের বিলটা দেয় কিনা এরা। থুর ভাই, আপনি আমাকে এখন বলতেছেন এসব কথা? রাখুন আপনাদের বিল। এ তো একটা কাণ্ড ঘটেছে, না দেখলে হয়। চলুন আমার সাথে। কিসের কি
খাওয়া দাওয়া। ঈশান কোনো রকমে হাতটা ধুয়ে টিস্যু দিয়ে হাতটা মুছে তাড়াহুড়ো করে যে ঘরটায় মেয়েটা ছিল সেখানে আসলো। রুমের সামনে এসে দেখে মেয়েটা অর্থাৎ আপুর বান্ধবী যার বিয়ে হবার কথা ছিল সে বেডে শুয়ে আছে আর ডক্টর কিছু একটা চেক আপ করে দেখছে। এবার ঈশান খেয়াল করলো পাশের একটা রুমের সামনেও বেশ ভিড় জমেছে। ঈশান গিয়ে ওই রুমের সামনে দাঁড়াতেই দেখলো এক ভদ্রলোক শুয়ে আছেন। নিশ্চিত এটা মেয়ের বাবা হবে, না হলে এরকম মাথায় পানি দেওয়া লাগতো না। এরকম একটা কথা শুনলে যে কোনো মেয়ের বাবাই হার্ট ফেল করবে। ঈশান ওর আপুর বান্ধবীর রুমে ঢুকলো। আপু ওর দিকে তাকিয়ে ঠোঁটের উপর আঙুল দিয়ে চুপ করে থাকতে বলে ডক্টরকে বলল, ডক্টর আঙ্কেল কি বুঝতে পারেন এরকম কোনো লক্ষণ আছে? না মামুনি, তেমন কিছু বোঝা যাচ্ছে না। মনে হয় অতিরিক্ত গরমের কারণে এমন অসুস্থ হতে পারে, আর ফুড পয়জনও হতে পারে। তারপরে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এই নাও প্রেগন্যান্সি কিট, এটা দিয়ে ওকে টেস্ট করে আসতে বলো। ঈশান চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো। এর কি মাথা মোটা নাকি? নিজেই বলছে যে এরকম কিছু হয়নি, তারপর আবার বলছে টেস্ট করে আসতে। এবার তানিয়া পরীকে উঠিয়ে বসালো আর কিটটা হাতে দিয়ে বলল, আর এক মুহূর্ত না, যা গিয়ে এক্ষুনি টেস্ট করে আয়, না হলে এই মান সম্মান যাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বিয়েটা তো ভেঙেছে, এখন সবার বউটাও ভাঙুক, অন্তত তোকে আর কেউ বাজে কথা না বলুক। পরি মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে, এখনও কেমন ফুপিয়ে যাচ্ছে। তানিয়া চোখের পানি মুছে দিতেই মেয়েটা উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান ছেলে মানুষ, তাই সেখানে থাকা ঠিক হবে না ভেবে বেরিয়ে আসলো। এবার খেয়াল করলো মেয়ের বাবার রুম থেকে মামা বের হয়েছে। ঈশান মামার সামনে এসে বলতে লাগলো, মামা, ঘটনাটা কি হলো বলো তো? হঠাৎ এরকম করে বিয়েটা ভাঙলো কেন? আর ওই রুমের লোকটা নিশ্চয়ই মেয়ের বাবা। আর বলিস না, সামান্য একটু বমি করেছে আর মাথাটা ঘুরেছে, তাতেই সবাই ভাবছে কি না কি। আমি আজকালকার যুগেও এত নিম্ন শ্রেণীর আর বাজে মানসিকতার লোকজন আছে আমার জানা ছিল না। এমন একটা বাজে পরিস্থিতি জীবনে কখনো দেখিনি আমি। ভদ্রলোক যে হার্ট অ্যাটাক করেনি সেটাই অনেক। চল ওইদিকে গিয়ে দেখি ডক্টর কি বলে। মামা, ওখানে ডক্টর বলল তেমন কিছু হয়নি, তাই আর কি। ঈশানের কথাতে মামা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারপরও পরীর রুমের দিকে আসলে দেখে মেয়েটা বেরিয়ে এসেছে। পরীর প্রেগন্যান্সি কিটটা এনে ডক্টরের সামনে দিল। এবার তানিয়া যেটা হাতে নিয়ে দেখে বলতে লাগলো, আব্বু, যেটা ভেবেছিলাম সেটাই হলো। ওকে এত বড় একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। কোথায় গেল কাপুরুষের দলগুলো? ওরা সিনিয়র পার্সন না হলে এতক্ষণ আমার সামনে থাকলে আমি কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতাম। ছোট লোক কোথাকার, এত বাজে মন মানসিকতা নিয়ে এরা সমাজে থাকে কি করে? পড়ি, তোর বিয়েটা ভেঙেছে বলে কষ্ট পাস না, এইটুকু ভেবে নিজেকে শক্ত কর। এরকম বাজে একটা পরিবারে তুই যাসনি, না হলে সারা জীবন তোকে পস্তাতে হতো। হোক বা না হোক, আমার পরিবারের সম্মানটা আমার জন্য শেষ হয়ে গেল তানিয়া। মেয়েটার এমন কথাতে তানিয়া ভীষণ খারাপ লাগলো, তাই পরীর হাত ধরে ওর আব্বু আম্মুর কাছে নিয়ে আসলো। তারপর বিষয়টা দেখালো আর ডক্টর কী বলেছে সবটাই বলল। সব শোনার পর পরী আব্বু আম্মু চুপ করে রইল। তখন পরী কান্না করে বলতে লাগলো, মেয়ে বলে সব সময় সময় অবহেলা করবে, আর আজকে কিনা শেষে এত বড় একটা মিথ্যে আমার নামে চাপিয়ে দেওয়া হলো। আম্মু ঠিকই বলেছে, আমার জন্যই তো যত সব ঝামেলা। আমি না থাকলে ঝামেলাও থাকবে না, আর ওদের কারোর কোনো কথাও শুনতে হবে না। মেয়েটা কান্না করে যখনই রুম থেকে বের হতে নিবে তখন তানিয়া ওকে আটকে দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বলতে লাগলো, পড়ি শোনা আমার, পাগড়ামি করিস না। দেখ, তোর কিছু হলে আঙ্কেল আন্টি কী হবে? ওরা বুঝতে পারেনি মেয়েদের এরকম পরিস্থিতিতে প্রায়ই পড়তে হয়, তাই ওরাও ভুল বুঝেছে। খামোখা নিজের ক্ষতি করলে সমস্যার সমাধান হবে না। মেয়েদের এরকম পরিস্থিতির মুখ থেকে বেরিয়ে আসতে হয়। পড়ি, তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে কেন নিজের ক্ষতি করবি? ওখানে তোর বিয়েটা না হয়ে ভালো হয়েছে। সারা জীবন এসব বয়ে বেড়ানোর থেকে না হয় বিয়েটা আগেই ভেঙেছে। বিয়ে ভেঙেছে আমার মেয়ে এমন কিছু করেনি, সেটা আমি সমাজের মানুষকে বিশ্বাস করাবো কি করে? বিয়ে ভেঙেছে আমার মেয়ে এমন কিছু করেনি, সেটা আমি সমাজের মানুষগুলোকে বিশ্বাস করাবো কি করে? এত বড় একটা ঘটনা ঘটলো, বিয়েটা হলো না,
এদের সবাই মেনে নেবে আমার মেয়ের এরকম কিছু ছিল, তাই বিষয়টা ঢাকার জন্য আমরা এরকম মিথ্যা বলেছি। মামা মামি তানিয়া সবাই ওনাদের বোঝাতে লাগলো, কিন্তু ভদ্রলোক এক কথার মানুষ, তাই যেটা বলেছে সেটার উপরই অটল। তানিয়া কিছু একটা ভেবে হুটহাট করে বলতে লাগলো, আঙ্কেল আন্টি, আপনাদের সমস্যাটা কোথায় আমাকে একটু বলবেন? পরীর বিয়েটা হয়নি সেটাই, নাকি ওই এক কাজটা করেনি সেটাতে? মেয়েটাকে নিয়ে যদি এতই সমস্যা থাকে তাহলে আমাকে বলেন, পরীর বিয়ে হবে আজকে, এক্ষুনি হবে। আপনাদের সম্মানটাও বেঁচে যাবে আর ওকেও এখানে থাকতে হবে না। মেয়েকে নিয়ে এতই যদি সমস্যা হয় তাহলে আপনাদের আজকের পর আর ওকে দেখতে হবে না। তানিয়া, বর চলে গেছে আর তুই বলছিস কি না এখন বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? আর কেই বা এই মুহূর্তে বিয়েটা করবে শুনি? হ্যাঁ, রুমের এক কোণে ঈশান দাঁড়িয়েছিল। তানিয়া আপু কি করতে চাইছে? ঘটনাটা শেষ হওয়ার আগেই আপু ঈশানের সামনে আসলো। ঈশানের আর বুঝতে বাকি রইল না এই শয়তান বেটি এখন কি বলবে। ছেলেটা যখনই পালাতে যাবে তখনই আপু ওর হাতটা ধরে ফেললো, তারপর মামার সামনে এনে বলতে লাগলো, আব্বু, ঈশান আছে, ওর সাথেই পরীর বিয়েটা হবে। ঈশান ভালো ছেলে, ওর সাথে বিয়েটা হলে পরী ভালো থাকবে। আর এখান থেকে দূরে গেলেই পরীকে আর এসব কথা শুনতে হবে না। আজকে অন্যায় না করার পরেও আমার বান্ধবীকে এইসব কথা শুনতে হচ্ছে, আমি সেটা সহ্য করব কখনোই না। মস্তিষ্কে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। ঈশান কিছু বলার আগেই এবার মামাও এসে ওর হাত চেপে ধরল। ঈশান কিছু বলতে পারল না। কি হচ্ছে বোঝার আগেই মামা ওর হাত ধরে বেরিয়ে আসলো। রুমের বাইরে এসে ঈশানের মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগলো, ভাগ্নে, এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে মেয়েটাকে বাঁচানোর একটা মাত্র উপায় এটাই। তোর আপু ঠিকই বলেছে, এখন যদি মেয়েটার বিয়ে না হয় তাহলে ও কোনো অঘটন ঘটবে। এরকম পরিস্থিতির মুখ থেকে ওদের বার করতে হবে। আমি এক্ষুনি আপু আর ভাইজানের সাথে কথা বলছি, তুই চিন্তা করিস না। মেয়েটা অনেক ভালো, তুই যেমন পড়ি ঠিক তার উল্টো পিঠ, একদম শান্ত। তুই বিয়েটা করলে ওর সাথে ভালো থাকবি। আমি তোর আব্বুর সাথে কথা বলছি এক্ষুনি। যাও তো মামা, মজা করো না। তোমাদের কথা শুনে আমার হাত পা কাঁপছে। মামা তো বোনের বান্ধবীর বিয়ে খেতে আসলাম, সেখানে এসেও কি না তোমরা এরকম মজা করছো? বলছিলাম কি অন্য কারোর সাথে মেয়েটার বিয়ে দাও, তাতেই তো আর কারো ক্ষয়ক্ষতি হবে না। এই পরিস্থিতিতে মেয়েটাকে কেউ বিয়ে করতে রাজি হবে না ভাগ্নে। আর এখানে কাকেই বলবো বিয়ের কথা? আমাদের চেনা জানা এখানে কেউ নেই। দেখ, ওদেরকে এখন এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমি এক্ষুনি তোর আব্বুকে কল করতেছি। তোর আব্বু আম্মু রাজি হলে তো তোর আর কোনো সমস্যা নেই। এরই মাঝে তানিয়া আপু বেরিয়ে আসলো। মামিও এসে ওকে যেন একদম চেপে ধরলো। ঈশান এখন কি করবে? কিছু বলার আগেই আপুর বান্ধবী অর্থাৎ পরীর কান্নাকাটির শব্দ পাওয়া গেল। তখন তানিয়া ঈশানকে বলতে লাগলো, ভাই, তোকে আমি কখনো নিজের মামাতো ভাই হিসেবে দেখিনি, সবসময় ভাই ভেবে এসেছি। আমি জানি তুই একটু দুষ্ট, কিন্তু মন থেকে অনেক ভালো। এই পরিস্থিতিতে এখন তুই ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। অন্য সব গল্পে কি হয় জানি না, তবে এই মুহূর্তে তোকে বিয়েটা করতেই হবে। আমি তোর বাসায় ফোন দিয়েছি, সব শুনে ফুপা এখানে আসছে, কিন্তু তার আগে এই বিয়েটা করে তোকে সবার মুখের কথা বন্ধ করতে হবে। তোকে দেখিয়ে দিতে হবে একটা মেয়ের সম্মান তুই বাঁচাতে পারিস। জীবন অনেক দুষ্টুমি করেছিস, আজকে অন্তত এই ভালো কাজটা কর। নিজের থেকে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করবে, তার উপর এমন কাউকে যাকে আজকেই প্রথমবার দেখছে। মেয়েটা কেমন কি সেটা জানে না, তাই কি বলবে সেটাও ভেবে পাচ্ছে না। ঈশান এবার মনে হতে লাগলো যে আম্মু যদি এই বিষয়টা মেনে না নেয় তাহলে তো ওকে বাসায় উঠতে দিবে না। একেই আপু বাসা থেকে দাঁড়িয়েছে, তার উপর আবার যদি এখন না জানিয়ে হুটহাট করে একটা অচেনা মেয়েকে বিয়ে করে নেয়, আর আগের ঘটনাটা যদি আম্মু জানতে পারে তাহলে আম্মুর মাথায় নিশ্চয়ই পানি ঢালতে হবে। কথাগুলো ভেবেই ছেলেটা শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করতে লাগলো। না মানে বলছিলাম কি মামা, এত সহজ না বিষয়টা। আম্মুকে মানানো যাবে না। তার উপর তুমি তো জানোই আমি কেমন। একটা বেকার ছেলের হাতে ওরাই বা কী করে মেয়েকে তুলে দেবে? আম্মুকে না হয় হাতে পায়ে ধরে মানিয়ে নিব, কিন্তু আব্বুকে কিভাবে মানাবো?
এই বিয়ে যদি করে বাসায় যাই তাহলে আমাকে নিশ্চিত খুন করবে, আর না হলে আমাকে ভিক্ষার থালা নিয়ে এই মেয়েটাকে সহ রাস্তায় গিয়ে বসতে হবে। ভাগ্নে, আমার উপর তোর ভরসা নেই। তুই শুধু বিয়ের জন্য প্রস্তুত হ। আমি তোর আব্বু তো এখানে আসছি। সবাই ঈশানকে অনেকক্ষণ বোঝালো। 1.5 ঘন্টার মাথায় আব্বু চলে আসলো আর এসে সব ঘটনা শুনলো। আব্বু ঈশানের দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। আব্বু এমন চাহনি দেখে ঈশান একদম ছোট বাচ্চার মতো এসে আব্বুর পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, আব্বু, আমি কাউকে হ্যাঁও বলিনি আর নাও বলিনি, তোমার যেটা ভালো মনে হয় করো। আমি একটা বেকার ছেলে, তার উপর সবাই জানে আমি কেমন। আমি ভুলে বলিনি ওনাকে বিয়ে করব। মামা মামি বলছিল, আবার তারাই তোমাকে ডেকেছে। আমি এরকম কিছু বলিনি, বিশ্বাস করো আব্বু। আব্বু বুঝতে পারলো ছেলে ভয় পাচ্ছে, তাই ওর হাত ধরে টেনে এনে পাশে বসালো। তারপর ছেলেটার ভয় কাটানোর জন্য একটা হাত ধরে এনে পাশে জড়িয়ে ধরে বলতে লাগলো, সব সময় দুষ্টুমি করেছো, মানুষকে বিপদে ফেলেছো। আজকে না হয় বিপদ থেকে কাউকে উদ্ধার করো। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। মেয়েটা দেখতে মাশাল্লাহ নিশ্চয়ই ভালো। তোমার মামা মামি যেহেতু মেয়েটাকে চিনে, তাহলে তারা ভালো দেখেই এমন একটা কথা আমাকে জানিয়েছে। একটা ফ্যামিলি ভেসে যাচ্ছে এরকম একটা সামান্য একটা মিথ্যাকে কেন্দ্র করে। এখন বিয়েটা করে ওদের বিপদ থেকে তুমি উদ্ধার করো। আব্বুর কথাতে ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এবার তানিয়া আপু এসে ঈশানের একটা হাত ধরে উঠলো আর বলতে লাগলো, ফুপা, এবার না হয় বিয়ের কাজটা সম্পূর্ণ করা যাক। ভাই, এবার তো তুই বিয়েটা করতে আর বারণ করবি না। আর এত ভয় পাচ্ছিলি, দেখ ফুপা সব মেনে নিয়েছে। তুই ভাবিস তোর আব্বু রাগী, তুই সবসময় দুষ্টুমি করিস বলেই ফুপা রাগ করে। পরীর আব্বু ঈশানের আব্বু এমন উদারতা দেখে কান্না করে দিয়েছে। ভদ্রলোক যখনই হাত জোর করে আব্বুকে কিছু বলতে যাবে, তার আগেই উনি ভদ্রলোককে ধরে ফেললেন আর বললেন, ভাই সাহেব, এসব করবেন না। এটা আমার কর্তব্য ছিল। আমি মনে করি আপনাদের ভুল ছিল। আপনারা অন্তত প্রতিবাদ করতে পারতেন। আপনাদের মেয়ে এরকম কিছু করেনি। মেয়েটা অনেকটা ভেঙে পড়েছে এসব কথা শোনার পর। যাই হোক, আমার ছেলে কিন্তু বেকার, এখনও কিছু করে না। একটু দুষ্টু, কিন্তু মন থেকে অনেক ভালো। আপনার মেয়ের দায়িত্ব নিতে পারবে, আপনি টেনশন করবেন না। পরীর আব্বু কিছুক্ষণ ঈশানের আব্বুর সাথে কথা বলল। বিয়ে বাড়িতে এমন একটা কথা রটার কারণে কাজে চলে গিয়েছিল, তাকে আবারও ডেকে আনা হলো। তারপর সন্ধ্যার মুখে ঈশান আর পরীর বিয়ে হলো। ঈশান অবাক হলো, কারণ আপুর বান্ধবী কোনো কথা ছাড়াই বিয়েটা করে নিল। অচেনা মেয়েটা এত স্বাভাবিকভাবে বিয়েটা কি করে করলো সেটাই ভাবলো ঈশান। এখন সবটা ঠিকঠাক থাকলেই হয়। বিয়ে শেষ হলে ঈশান তানিয়া আবুর দিকে তাকিয়ে রইল। বজ্জাত মহিলা বিষয়টা বুঝতে পেরে ওর কাছে আসলো। ঈশান উঠে এসে একটু ফাঁকা জায়গায় এসে বসতেই আপুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপু, তোমার বান্ধবীকে তোমরা রাজি করালে কি করে? উনি তো জানেনই না আমি ঠিক কতটুকু দুষ্ট আর কি পরিমাণে ফাজিল। বয়সে বড় হয়ে কি করে জুনিয়র একটা ছেলেকে বিয়ে করলো? তোমার বান্ধবী এত সহজে কি সবটা মানবেন বলো? তাহলে খামোখা এগুলো কি ঠিক হলো বলো তো? শোন ভাই, আল্লাহ তোদের দুজনের জোড়াটা ঠিক করে রেখেছিল, তাই তুই এত দূর থেকে মেয়েটার জন্য এখানে এসেছিস। না হলে তোর কি দরকার ছিল বাসা থেকে এমন একটা কাণ্ড ঘটিয়ে আমার বাসায় আসার, তারপর আবার বিয়ে খেতে এসে বিয়ে করার? তোর বউটা কিন্তু অনেক সুন্দর, তোকে অনেক ভালোবাসবে দেখিস। আর সবচেয়ে বড় কথা কি জানিস, ও কারোর সাথে কখনো রিলেশন করেনি, সবসময় যা চেয়েছে তাই পেয়েছে। সেজন্য বলেছিল আব্বু আম্মু যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করে নেবে। এখন চুপচাপ বউকে মেনে নিয়ে ভালো হয়ে যা, দেখবি বউটা তোকে অনেক ভালোবাসবে। আমার বান্ধবী অনেক ভালো রে ভাই, কখনো ওর সাথে রুড বিহেভ করিস না আর ধমক দিয়ে কথা বলিস না। মেয়েটা খুবই নরম প্রকৃতির, দেখলেই তো সাধারণ একটা বিষয় বোঝাতে না পেরে কান্নাকাটি করে কি অবস্থা করেছে নিজের। তুমি তো মুখে ফটফট করে বলে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভদ্রমহিলা যখন আমার সম্পর্কে সব কিছু জানবে তখন আমার সাথে থাকে কি না সেটা নিয়েই সন্দেহ আছে। দেখা গেল আজকে রাতেই বলল ওনার সাথে অন্য কারো রিলেশন আছে, কিংবা উনি এই বিয়েটা মানেন না।
আর কালকেই ওনার ডিভোর্স চাই, তখন কিন্তু সব দায়ভার তোমাদের নিতে হবে বলে রাখলাম। আব্বু ভদ্রলোকের সঙ্গে কথা বলে তারপর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তানিয়া পরীকে নিয়ে ওরা নিচে আসলো। তারপর আব্বু যে গাড়ি এনেছিল সেটাই ওকে উঠিয়ে দিল। এবার ঈশানের হাত ধরে মেয়ের বাবা বলতে লাগলেন, কয়েকটা ঘন্টাতে আমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। একমাত্র মেয়ের সুখ দেখতে গিয়ে ওকে দুঃখের মধ্যে ঠেলে দিয়েছিলাম। তোমাকে আমি চিনি না, জানি না, তারপরও তোমার মামার ওপর ভরসা করে মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। পরি যদি কখনো ভুল করে, তার জন্য তুমি আমাদের যা খুশি বলো, তাও ওকে কখনো কষ্ট দিও না। তোমার মামা আমার বহুদিনের পরিচিত, তাকে বিশ্বাস করেই তার ভাগ্নের হাতে মেয়েকে তুলে দিলাম। আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আমি চেষ্টা করব ওনাকে ভালো রাখার। আজ নয়তো বা কাল ওনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে জানি না উনি আমার কাছে ভালো থাকবেন কিনা। আমি সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে ভালো রাখার। ঈশানের কথাতে ভদ্রলোক কিছুটা আশ্বস্ত হলো। আব্বু গাড়িতে উঠে গেলে ঈশানও গিয়ে বউয়ের পাশে গিয়ে বসলো। মেয়েটা কেমন যেন হাত মুচড়াতে লাগলো। এমনি এখনই হয়তো কান্না করে দিবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটা একটুও কাঁদছে না। ঈশান অনেক করে বলেছিল তানিয়া আপুকে ওদের সাথে আসার জন্য, কারণ তানিয়া থাকলে ঈশান সাহস পেত। আম্মু না জানি কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেই ওকে আসতে বলেছিল। ঈশানের কেন জানি ইচ্ছে করছিল মেয়েটার সাথে একটু কথা বলতে, তাই ওর দিকে ফিরে বলতে লাগলো, না মানে আসলে আপনি কাঁদছেন না কেন বলুন তো? অন্য সব মেয়েরই দেখি বিয়ের দিন আব্বা আম্মুকে ছেড়ে আসার সময় অনেক কান্না করে, আর আপনি কি না শান্ত হয়ে বসে আছেন? ঈশানের কথার কোনো জবাব মেয়েটা দিল না, চুপ করে রইল। এবার ঈশানকে এমন উৎসুক জনতার মতো তাকিয়ে থাকতে দেখে পরি বলতে লাগলো, দুপুর থেকে মিথ্যে একটা ঘটনার কারণে অনেক কেঁদেছি, তাই আর কাঁদতে পারছি না। এখন আপনি কি জোর করে আমাকে কাঁদাতে চাইছেন? ঈশান একটু হকচকিয়ে গেল, কারণ মেয়েটা কথাটা একটু জোরে সোরেই বলল। ঈশান আব্বুর দিকে তাকালো, কিন্তু আব্বু ড্রাইভারের সাথে কথা বলতে ব্যস্ত, তাই ঈশান আলতো কণ্ঠে বলল, আসলে আমি অমন করে বলতে চাইনি, সব মেয়েরাই কান্নাকাটি করে, কিন্তু আপনি করছেন না, তাই এরকম করে বললাম। আপনি নিশ্চিন্তে আমার বাসায় থাকতে পারেন, আমি আপনাকে কোনো ঝামেলার মধ্যে ফেলবো না। মেয়েটা তবুও কোনো কথা বলল না। 1 ঘন্টা জার্নি করে মেয়েটাকে নিয়ে বাসায় আসলো। গাড়ি থেকে নেমে 3 জন সদর দরজায় দাঁড়িয়ে রইল। একটু বাদেই কাজের লোকটা এসে দরজা খুললে ঈশান নতুন বৌমাকে নিয়ে ভিতরে ঢুকলো। ছেলেটার হাত পা কাঁপছে, না জানি আম্মু ওকে দেখে কেমন রিয়্যাক্ট করে বসে। এবার আব্বু আম্মুকে ডাকতে লাগলো, শায়লা নিচে এসো, দেখো তোমার ছেলে বউ নিয়ে আসছে। ছেলের বউকে বরণ করবে না? আম্মু ফোন ইউজ করে না, তাই ঈশান আম্মুকে কল দিয়ে জানাতে পারেনি। তবে আব্বু আসার সময় বলল ল্যান্ডলাইনে কল করে নাকি আম্মুকে বলেছিল। বিষয়টা শোনার পর আম্মু নাকি কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর আম্মু নিচে নেমে আসলো, তারপর ওদের সামনে এসে দাঁড়িয়ে রইল। পরি এখনও হাত মুচড়াচ্ছে মাথা নিচু করে। মেয়েটার মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু আম্মু একটাবারও ঘোমটা তুলে ছেলের বউকে দেখলো না, উল্টো বলতে লাগলো, আমাকে না জানিয়ে ছেলেকে বিয়ে করিয়ে নিয়ে আসছো, এই বউকে আমি কখনোই মানব না। কি একটা ঘটনা ঘটেছে সেটা ঢাকার জন্য এমন একটা মেয়েকে আমার ছেলের বউ করে আনলে, আমি কিছুতেই এই বিয়ে মানব না। নতুন বউয়ের সামনে আম্মু এরকম একটা কথা বলবে ঈশান কল্পনাও করেনি। ঈশান ভেবেছিল যে আম্মু আর যাই হোক এসব বিষয়ে কোনো সিন ক্রিয়েট করবে না। ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু বললেন, শায়লা, এসব তুমি কি বলছো? তোমার ছেলের জন্য কত সুন্দর একটা লাল টুকটুকে বউ আনলাম, আর তুমি কি না এরকম কথা বলছো? তুমি তো তখন তেমন কিছু বললে না, না হলে আমি তোমাকে নিয়ে যেতাম। এখন রাগ করার মানে কি শায়লা? এরকমটা না করে ছেলের বউকে একবার দেখো, যদি পছন্দ না হয় তারপর না হয় আমাকে যা খুশি বলো। বললাম তো আমি এই বউকে আমি মানব না, ও যেন আমার সামনেও না আসে। আর তুই কি করে পারলি আমাকে না জানিয়ে বিয়েটা করতে? একবার আম্মুকে বলতে তোর ইচ্ছে হলো না যে আম্মু আমি বিয়ে করব? এই মেয়েটার সাথে তোর সম্পর্ক ছিল তাই না? তোর বন্ধুরা যেমন হয়েছে তুইও ঠিক তেমন কাজই করলি।
আম্মু বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। খামোখা তুমি আমাকে সন্দেহ করছো। এরকম কিছু হয়নি। উনি তানিয়া আপুর বান্ধবী ছিল, আর তারপর চুপ, একদম চুপ। আর একটা কথা নয়, তোর এই বিয়েটা আমি কখনোই মানব না। তোর সব অন্যায় আবদার আমি সহ্য করেছি, কিন্তু আজকের এই বিষয়টা আমি মানতে পারছি না। আব্বু কথাগুলো বলেই চলে গেল। আব্বু একটা দীর্ঘশ্বাস ফেলে পরীর কাছে এসে ওর মাথায় হাত রাখলো আর বলতে লাগলো, মামনি, তুমি টেনশন করো না। তোমার শাশুড়ি আম্মুর অভিমানটা একটু বেশি। আসলে একমাত্র ছেলের বিয়েটা তো এরকম হুট করেই হলো। আর জানানোর পরও তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু বাসায় আসার পর এরকম কিছু বলবে সেটা আমি ভাবতে পারিনি। দেখো, 2 দিনে সব ঠিক হয়ে যাবে। তুমি আম্মুর মেয়ে হয়ে যেও। দেখো, ছেলে আর ছেলের বউকে একদম মাথায় করে রাখবে তোমার শাশুড়ি। পরি কান্না করে দিল আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আমি আপনাদেরও ঝামেলার মধ্যে ফেলে দিলাম, তাই না? আসলে আমি একটা ঝামেলা। আমার আব্বু আম্মুই আমাকে অবিশ্বাস করলো, আর এখন তোমাদের বাসাতেও আমি ঝামেলা বাঁধিয়ে ফেললাম। আসলে আমি একটু বাজে মেয়ে, নাহলে। চুপ পাগলি মেয়ে, যেসব কথা বলতে হয় না। তোমার শাশুড়ি আম্মু একটু রাগ করেছে, আজ বাদে কাল শাশুড়ির একটু সেবা করো, দেখো আর রাগ থাকবে না। তোমাদের দেখলে মনে হবে দুজন মা মেয়ে। আমি কথা দিচ্ছি তোমার শাশুড়ি আম্মুকে বোঝাবো। ঈশান আব্বু, বউকে নিয়ে ঘরে যাও। ঈশান মেয়েটার হাত ধরতে গেলে আব্বু এবার রাগী কণ্ঠে বলতে লাগলো, আমার ছেলে হয়েছে এতটা গাধা, আমি সেটা জানতামই না। কোলে তোলো বউকে। পরি শ্বশুরের মুখে এমন কথা শুনে লজ্জায় পড়ে গেল। ঈশান আচমকায় মেয়েটাকে কোলে উঠিয়ে নিল। বেশ খানিকটা ভারী লাগছে। পরি ঈশানের গলা জড়িয়ে ধরতেই ছেলেটা বউকে নিয়ে হাঁটতে হাঁটতে রুমে চলে আসলো। তারপর পরীকে বেডে বসিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। রাত 10টা বেজে গেছে। তার উপর পরীদের বাসা থেকে আসার সময় জোরপূর্বক কিছুটা খাবার খাইয়ে দেওয়া হয়েছিল। এমনিতেই গলা অবধি খেয়েছিল, তার উপর আবার সন্ধ্যায় একটু খাওয়াতে আর খেতে ইচ্ছে করলো না। পরীকে তানিয়া জোর করে খাইয়ে দিয়েছিল, আর কিছু মেডিসিনও সাথে দিয়ে দিয়েছে। মেয়েটার শরীরটা এখনও অসুস্থ দেখেই বোঝা যাচ্ছে। ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। এই মুহূর্তে আর আম্মুর কাছে যাওয়া যাবে না। আব্বু না হয় এখন বুঝুক, তারপর কাল না হয় ঈশান গিয়ে কথা বলবে। ছেলেটা এসে পরীর সামনে বসলো আর বলতে লাগলো, আপনি কিছু চিন্তা করবেন না। আম্মু একটু রাগী হলেও মনটা অনেক নরম। আজ বাদে কাল ঠিকই দেখবেন আপনাকে মেনে নেবে। মেয়েটা চুপ করে রইল। ঈশানও কিছুটা চুপ করে রইল। ভাবলো মেয়েটা কিছু বলবে, কিন্তু বলল না। তাই পরীর হাত দুটোর উপর একটা হাত রেখে বলল, আমি আছি, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি এখন থেকে আমার দায়িত্ব আর কর্তব্য। আমি সর্বোচ্চ দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করব। জানি না আপনি এই বিয়েটা মানেন কি না, তবে 3 কবল বলার পর থেকে আমি আপনাকে বউ হিসাবে মেনে নিয়েছি। বউ কথাটা শোনার সাথে সাথেই পরীর বুকের ভিতরটা কেঁপে উঠল। মেয়েটা কেমন ভয়ে কুঁকড়ে গেল। ঈশান বিষয়টা বুঝতে পেরেই পরীর হাতটা ছেড়ে দিয়ে ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, আপনি ভয় পাবেন না। আমি অতটাও বাজে নই যে এরকম একটা পরিস্থিতির মধ্যেও আপনার সাথে। যাই হোক, একটা কথা, আমি নিজেই এই মুহূর্তে বিয়েটা নিয়ে কনফিউশনে আছি। আপনি শুয়ে পড়ুন, আমি আপনার সাথে বেডে শোবো না, আর রাতে সুযোগও নেব না। ছেলেদের সম্পর্কে পরীর বরাবরই ভুল ধারণা ছিল যে ছেলেরা সুযোগ পেলে মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঈশানের মুখে এমন কিছু শোনার পর ও ধারণাটা পাল্টে গেল। ঈশান পরীর হাত ধরতেই ভেবেছিল ঈশানও অন্য সব কাপুরুষদের মতো এখন বউয়ের সাথে পুরুষত্ব দেখাবে, কিন্তু না, ছেলেটা তেমন কিছু না করে উল্টো মেয়েটাকে শুয়ে পড়তে বলল। ঈশান ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সোফায় এসে শুয়ে পড়ল। পরি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান আবারও পরীকে শুয়ে পড়তে বলতেই মেয়েটা ওর মুখের দিকে তাকিয়ে শুয়ে পড়ল। ঈশান একটা বারও ওর ঘোমটা তুলে মুখটা দেখেনি। যে মেয়েটা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এতটা পথ পাড়ি দিয়ে আসলো, তাকে আর অস্বস্তিতে ফেলতে ইচ্ছে হলো না। সকালবেলা যখন ঈশানের ঘুম ভাঙলো, বুঝতে পারল রুমের মধ্যে বেডে কেউ একজন বসে আছে। ঈশান তাড়াহুড়ো করে উঠে বসে ড্রেসিং টেবিলের দিকে তাকালো।
একটা মেয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছে। রুমের মধ্যে আননোন কাউকে দেখে খানিকটা ভয় পেয়ে গেল ছেলেটা। ভাবলো এ কি, ওর রুমে মেয়ে আসলো কোথা থেকে? তাই হুটহাট করে প্রশ্ন করে ফেললো পরীকে। আপনি এখানে কি করছেন? আর আপনি কে বলুন তো? ঈশানের কথাতে পরীর অবাক হওয়ার জন্য যথেষ্ট ছিল। মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। পরী খানিকটা চুপ করে থেকে এবার রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, নাটক করবেন না তো। কাল আমাকে বিয়ে করেছেন, আমি আপনার বউ, আর আজকেই বলছেন আমি কে? মাথায় সমস্যা আছে নাকি আপনার? বিয়ের কথা মনে পড়তেই ঈশান একটু মুচকি হাসলো। তারপর উঠে এসে মেয়েটার পিছনে দাঁড়ালো। ঈশান কিছু বলতে যাবে তার আগে মেয়েটা ওর দিকে ঘুরে উঠে দাঁড়ালো। ঈশান বুঝতে পারলো যে মেয়েটা ভয় পেয়েছে, ভেবেছে ও কিছু করবে, তাই দূরে সরে গেল আর বলতে লাগলো, কাল মেকআপ শো আপনাকে দেখেছিলাম, কেমন যেন লাগছিল ওই অবস্থাতে, কিন্তু আজকে ন্যাচারাল বিউটিতে দেখছি, তাই অসম্ভব রকমের স্নিগ্ধ লাগছে আপনাকে। আসলে আপনি এতটা সুন্দর আমি কল্পনাও করিনি। পরি ভাবতে লাগলো ছেলেটা কি বলল। ঈশান ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে মেয়েটাকে নিয়ে নিচে আসতেই দেখলো আম্মু নাস্তা তৈরি করছে। ঈশান পরীকে একটা চেয়ার টেনে বসিয়ে দিতেই মেয়েটা বসে পড়ল। আম্মু চুপচাপ বসে আছে, কাউকে নাস্তা উঠিয়ে দিল না। তাই ঈশান নিজেই উঠে গিয়ে নিজ হাতে পরীকে বেড়ে দিল আর বলতে লাগলো, আম্মু তুমি কি রাগ করেই থাকবে ঠিক করেছো? আমি খুব বেশি অন্যায় করে ফেললাম এরকম একটা পরিস্থিতি থেকে ওনাকে বাঁচিয়ে, তাই না? আপু তোমাকে সবটা বুঝিয়ে বলেছে, তাহলে এমন রাগ করে আছো কেন? তুমি এতটাই রাগ করেছো যেন আমি পৃথিবীর সবচেয়ে বেশি অন্যায় করে ফেলেছি। দুদিন আগেও তুমি বলেছিলে বউ আসলে আমাকে তার আঁচলে বেঁধে দেবে, আর আজকে বিয়ে করেছি সেই জন্য তুমি রাগ করেছো। ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব। আর সবটা তোমার ভাইয়ের জন্য হয়েছে না? তার বাসায় গিয়ে উঠবো দেখো, তাও তোমাকে আর আমার এই বিরক্তিকর চেহারাটা দেখতে হবে না। তাহলে আর আমার বউকেও তোমার জোর করে মানাতে হবে না। হ্যাঁ, তা তো যাবেই। এখন বউ পেয়েছে না, বউ এখন তোমাকে জাদু করেছে। এরই মাঝে আপু আসলো আর আম্মুর এরকম কথা শুনে বলল, শায়লা, এখনো বলছি মেয়েটাকে একবার ভালো করে দেখো। তোমার ছেলের সাথে ওকে ঠিক কতটুকু মানিয়েছে আর কতটুকু ভালো থাকতে পারবে সেটা ভাবো। বাচ্চাদের মতো জেদ ধরে বসে থেকো না। কাল রাতে তোমাকে অনেকবার করে বললাম, এখনো বলছি, ছেলেটা তোমাকে এমন করে রিকোয়েস্ট করছে, তারপরও কি তোমার মনে একটু মায়া হচ্ছে না? একবার ছেলের বউয়ের দিকে তাকাও, দেখো সাক্ষাৎ আকাশ থেকে নেমে আসা একটা পরী। এরকম একটা মেয়েকে ছেলের বউ করে পেয়েছো, তোমার তো তাকে মাথায় করে রাখা উচিত। শোনো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাইছি না। আগে ছেলের ক্লাস নেব, তারপর বাবার। ছেলের বউয়ের সামনে এরকম কথা বলাতে আব্বু কিছুটা ইতস্তত বোধ করলো। তারপরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে বলতে লাগলো, ছেলের বউয়ের সামনে কী সব কথা শায়লা? এখন ব্রেকফাস্ট দাও। ঈশানের পরে ব্রেকফাস্ট করে রুমে আসলো। অন্যদিকে আব্বু আম্মুকে বোঝানোর চেষ্টা করেও বোঝাতে পারলো না। ঈশান রুমে পায়চারি করতে লাগলো। পরি ওকে এরকম করতে দেখে বলল, আমার জন্য আপনার টেনশনটা বেড়ে গেল তাই না ঈশান? আমি এরকমই, জানেন তো, যেখানে যাই সেখানেই ঝামেলা হয়ে যায়। শেষে আপনার পরিবারে এসে আপনার বোঝা হয়ে দাঁড়ালাম। আমার জন্য আম্মু আপনার উপরে কতটা রাগ করে আছে দেখেছেন? এইসব কথা না বলে বউ যখন হয়েছেন তখন তো আম্মুর একটু সেবা যত্ন করে আম্মুর মনে জায়গা করে নিতেও পারেন, তাই না? পরি মাথা নিচু করে রাখলো। ঈশান আবারও বলল, কান্না ছাড়া আর কি কি করতে পারেন বলেন তো? একটু কষ্ট হলো সব কাজে আম্মুকে সাহায্য করবেন, রান্না বান্না করবেন, দরকার পড়লে আম্মুর সাথে গিয়ে নিজে থেকে কথা বলার চেষ্টা করবেন। রাগারাগি করলে দরকার হয় এসে আমাকে মারবেন, বকবেন, তারপরও আম্মুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। আম্মু রেগে আছে খুব, আমি গিয়ে দেখি কথা বলতে পারি কিনা। ঈশান সারাদিন চেষ্টা করেও আম্মুর সাথে কোনো কথা বলতে পারল না। বিকেলের দিকে পরি এক কাপ চা নিয়ে আসলো। রুমের সামনে এসে বলল, আম্মু আসবো? আম্মু একবার ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পরি মাথা নিচু করে রইল। মেয়েটাকে চুপ করে থাকতে দেখে আম্মু বলতে লাগলো, কিছু বলার থাকলে বলে চলে যাও, আর আমি তোমাকে বারণ করিনি ভিতরে আসতে। পরি আম্মুর সামনে চায়ের কাপটা দিয়ে বলতে লাগলো, আম্মু আপনার জন্য চা করেছিলাম, একটু খেয়ে দেখবেন কেমন হলো?
পরীর কথাতে আম্মু রাগি চোখে তাকিয়ে ওনার চোখ জোড়া যেন পরীর মুখে আটকে গেল। আম্মু কিছুক্ষণ ওকে দেখলো, মেয়েটা মাথা নিচু করে আছে। এবার আম্মু হুটহাট করে ওর হাত থেকে চায়ের কাপটা নিল, তারপর একটু মুখ দিয়ে বলল, কোন অবধি পড়ালেখা করেছো তুমি? ডিগ্রি কমপ্লিট করেছিলাম আম্মু। রান্নাবান্না কিছু পারো নাকি শুধু খেতে পারো? পারি আম্মু। আপনি বলেন কি রান্না করতে হবে, আমি রাতের রান্নাটা করি। দরকার নেই। তারপর ছেলে এসে বলবে তার বউ আসতে না আসতেই আমি তাকে খাটিয়ে মারছি। তুমি যাও রুমে, তোমার জামাইয়ের কাছে যাও। পরি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল। এমন করেই প্রতিদিন আম্মুর কথা বলার চেষ্টা করে, কিন্তু আম্মুর সাথে সেই গম্ভীর হয়ে কথা বলে। 1 মাসের মাথায় সেদিন সন্ধ্যায় মুখে পরি খেয়াল করে শাশুড়ি আম্মু এই অবেলায় শুয়ে আছে। আম্মুর শরীর খারাপ করেছে কিনা ভেবেই পরি তাড়াহুড়ো করে এসে আম্মুর গালে কপালে হাত দিতেই আম্মু কিছুটা হকচকিয়ে গেল। আম্মু চোখ খুলতেই মেয়েটা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করে, আম্মু কিছু হয়েছে আপনার? খারাপ লাগছে কি? বলুন না, আমি আপনার ছেলেকে কল করি, ও ডক্টর নিয়ে আসুক। মেয়ে এত ব্যস্ত হতে হবে না, সামান্য মাথা ব্যথা করছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। পরি কিছু একটা ভেবে তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে একটা বাম নিয়ে এসে আম্মুর পাশে ফ্লোরে বসে পড়ল, তারপর বামটা আম্মুর কপালে লাগালো। আম্মু কিছু বলতে যাবে তার আগেই পরি ম্যাসাজ করতে লাগলো। পরি কিছুক্ষণ বাদে খেয়াল করলো আম্মু ঘুমিয়ে পড়েছে। পরি আম্মুর পাশেই বসে রইল। ভদ্রমহিলা যখন ঘুম ভাঙলো খেয়াল করলো ছেলের বউ এখনো পাশে বসে আছে, তাই আম্মু জিজ্ঞেস করলো, এখানে বসে আসো, যাওনি কেন এখান থেকে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, চলে গেলেই পারতে। না মানে আসলে ভাবছিলাম যদি শরীরটা বেশি খারাপ করে তাহলে আপনার ছেলেকে ডক্টর নিয়ে আসতে বলবো। ভদ্রমহিলা কিছু না বলে চুপ করে রইল। আম্মুকে মেয়েটা জিজ্ঞেস করলো এখনো শরীর খারাপ লাগছে কিনা। তবুও আম্মু বারণ করলে পরি রুমে চলে আসলো। ঈশান সবেমাত্র বাসায় এসেছে। পরি একটা টাওয়াল এগিয়ে দিয়ে ঈশান বলল, কখনো তো এসে আপনাকে রুমে পাই না, কোথায় থাকেন সব সময়? আম্মুর মাথা ব্যথা করছিল তাই আম্মুর পাশেই বসেছিলাম। গুড, এভাবে সবসময় আম্মুর আশেপাশেই থাকবেন, একদম মেয়ে হয়ে। যদি বউ ভাবেন তাহলে নিজেকে বাসার কাজের মেয়ে মনে হতে হবে, তাতে আর এই সব করতে ইচ্ছা করবে না। কিন্তু কাছাকাছি থাকলেই দেখবেন 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। আম্মু যদি রাগের মাথায় কিছু বলে ফেলে তাহলে কিছু মনে করবেন না প্লিজ। যদি আপনার রাগ হয় তাহলে আমাকে যা বলার বলবেন। আসলে আম্মু একটু অভিমানী, তাই কথা বলছে না। মাঝে মধ্যেই এমন অভিমান করে 1 সপ্তাহ যাবৎ কথা বলে না। পরি কিছুটা হাসলো। এবার ঈশান পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে দিতেই পরি সেদিকে তাকিয়ে দেখলো 1 হাত ভর্তি কতগুলো চকলেট। মেয়েটা আবেগের বশে ঈশানকে জাপটে জড়িয়ে ধরতে আরম্ভ করলো। থ্যাংক ইউ, আপনি এত ভালো, আমাকে এতগুলো চকলেট এনে দিলেন। জানেন চকলেট আমার কত ফেভারিট? না বললে জানবো কি করে, তবে তানি আপু বলে দিয়েছিল চকলেট আইসক্রিম আপনার খুব পছন্দের। পরি হুঁশ ফিরতেই ও ঈশানকে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে কিছুটা দূরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তারপর লজ্জামাখা কণ্ঠে বলল, ঘুষ দিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন তাই না? সামান্য ব্যাপারটাকে এরকম মনে হলো আপনার কাছে? বউয়ের জন্য কিছু আনাও যাবে না দেখছি। ঠিক আছে, এরপর থেকে আর আনবো না। আমি কিন্তু রাগ করার মতো কিছু বলিনি ঈশান সাহেব। এই আপনিটা কবে থেকে তুমিতে পরিণত হবে বলেন তো? যেদিন থেকে আপনি তুমি করে বলবেন সেদিন থেকে। আপনি কি আমার সাথে সারা জীবন থাকবেন নাকি আজ বাদে কাল চলে যাবেন? চলে যাওয়ার পর থেকে কি তুমি বলবেন? চলে যাব মানে? কেন চলে যাব আমি? চলে যাবেন না তাহলে? চলে যাবেন না তাহলে কি আমার সাথে সংসার করার জন্য এসেছেন নাকি? আমি সেদিন আপনার সম্মানটা বাঁচিয়েছিলাম তাই এখানে পড়ে আছেন। না হলে কেই বা চাইবে নিজের জুনিয়র একটা ছেলেকে স্বামী হিসেবে মানতে? পরির মনটা প্রচুর পরিমাণে খারাপ হলো। মেয়েটা মাথা নিচু করে এসে চকলেটগুলো ঈশানের হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আসার পর থেকে কখনো কিন্তু বলিনি আমাদের বিয়েটা মানি না কিংবা আপনার সাথে থাকতে চাই না। ঈশান বারবার আমাকে মনে করাতে হবে না যে আমি আপনার বোঝা। পরির কণ্ঠে কেমন যেন কথাগুলো জড়িয়ে আছে। মেয়েটা আর সেখানে থাকতে পারলো না। দ্রুত পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান বুঝতে পারলো না চাইতেও মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে এমন কিছু বলে।
পরি রুমে আসলে ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা এড়িয়ে গেল। রাতে আম্মুর খাবারটা রুমে নিয়ে গিয়ে নিজ হাতে আম্মুকে খাইয়ে দিল। পরির এই কয়েকদিনের বিহেভিয়ার আর আম্মুর প্রতি ভালোবাসা যত্ন দেখে আম্মু পরিকে ভালো লাগলেও তিনি বলছে না। রাতে আব্বু বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করলো, শায়লা, তোমার নাকি শরীর খারাপ করেছে? ওই একটু মাথা ব্যথা করছিল। ছেলের বউ খুব সেবা যত্ন করেছে। আমি ঠিক আছি। তাতেই বোঝো যে ছেলের বউটা কতটা ভালোবাসে আর সম্মান করে তোমাকে। বাসাতে এসেই শাশুড়ি সেবা করতে লেগে গেছে। একবার শুধু ওকে ভালোবেসে দেখো, নিজের জীবন দিয়েও দিবে মায়ের জন্য। আম্মু কেমন করে আব্বুর দিকে তাকালো। অন্যদিকে ঈশান পরির সাথে কথা বলার চেষ্টা করছে সেই সন্ধ্যা থেকে, কিন্তু মেয়েটা ওর সাথে কোনো কথাই বলছে না। ঈশান এখনও বেডে বসে আছে, বারবার পরির দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে উল্টো দিকে শুয়ে আছে পরি। ঈশান ততবারই গিয়ে মেয়েটার সামনাসামনি বসছে। তারপর একটা সময় আর নিজেকে ধরে রাখতে না পেরে জোর করে পরীকে উঠিয়ে বসিয়ে তারপর ওর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, ওকে বাবা, সরি, আবার কখনো এরকম বলবো না। এবার কথা বলেন না প্লিজ। আপনি আমার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেন, তাই তো এইসব কথা বলে ফেলেছি। তার জন্য আবারও সরি বলছি। দেখেন, আর কখনো এইসব বলবো না। এবারটা একটু হাসেন আর কথা বলেন না। আপনি কথা না বললে ভালো লাগে না, জানেন? কেমন যেন লাগে পরি। তাহলে তখন ওরকম করে কেন বললেন? কি করব, বউ তো ভালোভাবে কথাই বলে না। আজ 1 মাস হলো বিয়ে হয়েছে, এখন অবধি আমাকে পাশে শোবার পারমিশনটাই দেয়নি। তার কাছে আসা সেটা তো দূরের কথা, এখন আপনি করেই ডাকে। দুজনের মাঝে এতটা দূরত্ব থাকলে এরকমটা মনে হওয়ার কি কারণ আছে বলে তো আমি মনে করি না। আমি আপনাকে কখনো বলেছি সোফায় গিয়ে শুতে, নাকি বলেছি আমার থেকে দূরে থাকতে? কাছেও তো আসতে বলেননি। সবসময় সব কিছু মুখে বলে দিতে হয় না ঈশান। কিন্তু আমি বুঝতে পারি না, আমাকে বলে না দিলে আমার পক্ষে বোঝা সম্ভব না পরি। আমিও বলতে পারবো না, আপনি বুঝে নিন। ভালো না বাসলে জোর করে এগুলো করার দরকার নেই। জানি আপনি আমাকে ভালোবাসেন না, দায়িত্ব থেকে এসব করার দরকার নেই। আপনি আম্মুর মেয়ে হয়ে থাকার চেষ্টা করেছেন, সেটাই করেন। ঈশান চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এমন করেই কাটতে লাগলো দিনগুলো। ঈশান সেদিন বাসার বাইরে এসেছিল সকালে, দুপুরের দিকে হুটহাট করে আম্মুর নাম্বার থেকে কল আসলো। ঈশান ভাবলো সকালে বের হয়েছে বলে হয়তো আম্মু কল করেছে। এবার ঈশান রিসিভ করে কিছু বলতে যাবে তার আগেই আম্মু বলতে লাগলো, দুপুরে রান্না করতে গিয়ে তোমার বউ হাত পুড়িয়েছে। বাসায় আসো এক্ষুনি। এমন কথা শুনে ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, বাইক নিয়ে বাসায় চলে আসলো। বাসার ভিতরে আসলেই দেখে পরি ডাইনিংয়ের সোফাতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, আর আম্মু মেয়েটার হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর হাজারটা কথা বলে বোঝানোর চেষ্টা করছে। যাক, অবশেষে আম্মু তাহলে ওর সাথে কথা বলেছে। হাতে মলম লাগানো হয়ে গেলে আম্মু বলতে লাগলো, পাগলিমি, এই সামান্য বিষয়ের জন্য কাঁদতে হয়? দেখো, কিছু হয়নি, একটু তেলের ছিটা লেগেছে, তাতেই এত ভয় পাওয়ার কি আছে? ঈশান তাড়াহুড়ো করে এসে মেয়েটার পাশে বসতেই পরি কিছুটা হকচকিয়ে গেল। এবার ঈশান মেয়েটার থেকে দূরে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? নাও, এখনো তোমার বর চলে এসেছে, এখন তাকে জড়িয়ে ধরে যত খুশি কান্নাকাটি করো। আব্বু, তোমার বউকে সামলাও। আমি আর পারছি না, হাজার চেষ্টা করেও কান্না থামাতে পারলাম না। আম্মু ওদের স্পেস দিয়ে চলে যেতেই ঈশান মেয়েটাকে হঠাৎ পাজাকোলা করে তুলে নিল, তারপর রুমে নিয়ে আসলো। মেয়েটা অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান পরীকে একদম শুয়ে দিয়ে তারপর পুড়ে যাওয়া হাতটা একটা বালিশের উপর রেখে দিয়ে ওর মাথার পাশে বসলো। মেয়েটা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে এবার বলেন তো? আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছিল। রাগ করে তো ওদের কাছেও যাচ্ছি না। বিয়ের পর 1 মাস হয়ে গেছে, কখনো আব্বু আম্মুর কাছে যাইনি। এসব কথাই ভাবছিলাম, আর তখনই এমন করে তেলটা হাতের উপরে এসে পড়লো। আপনাকে কিন্তু জোর করা হয়নি রান্নাবান্না করার জন্য। আপনাকে শুধু শুধু এসব করতে কেউ বলেনি পরি। বাড়ি আপনি না বললেন আম্মুর মেয়ে হতে? রান্নাবান্না করে না খাওয়ালে কালকে আম্মু বলবে একমাত্র ছেলের বউ কিছুই করতে জানে না। আম্মুর কথা ভেবেই করতে চাচ্ছিলাম। আপনি বাসায় থাকেন না, সবসময় বাইরে গিয়ে বসে থাকেন।
বাড়িতে যে বউ আছে সে একা থাকে যদি ভাবতেন তাহলে। বউ যদি ভালো না বাসে, আদর না করে, তাহলে বউয়ের কাছে বসে থেকে লাভ কি? তাই দূরে গিয়ে বসে থাকে মনের দুঃখে। ঈশানের কথাতে পরি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটা কিছুটা লজ্জা লাগলো যে জুনিয়র ছেলেটা কিনা বারবার ওকে ভালোবাসার কথা বলছে আর ও কিছু বলতেও পারছে না। পরি চুপ করে রইল। তখন ঈশান বাহিরে চলে গেল। তারপর পরির জন্য পোড়া জায়গায় লাগানোর আরেকটা মলম আনলো আর কিছু মেডিসিন। ঈশান রাতে বউকে নিজ হাতে খাইয়ে দিল। মেয়েটা কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। পরীকে খাওয়ানো শেষ হলে মুখ মুছে দিয়ে তারপর মেডিসিন হাতে নিল। ঈশান নিচে গিয়ে খেয়ে আসলো। ছেলেটা আসতেই পরি বলল, শুনুন, সোফাতে শুতে হবে না, আমার পাশেই শুয়ে পড়ুন। না, উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। আমার আবার জড়িয়ে ধরার অভ্যাস আছে। তারপর ঘুমের মাঝে আপনার শরীরে হাত পা তুলে দিলে শেষে সকালবেলা উঠে কাল থাপ্পড় চর খেতে পারবো না ম্যাডাম। শুতে বলেছি শোবেন, এত ঢং করেন কেন? বউয়ের সাথে একটু মজাও করা যাবে না? আর আপনি বলছেন আমি ঢং করি? ঢং তো সেটা মেয়েরা করে, আমি কেন করতে যাব? এমন করেই কাটলো আরও কয়েকটা দিন। ঈশান এখন বেডে শুলেও দুজনের মাঝে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ঈশান একদিন সকালে বাইরে যাবে বলে রেডি হচ্ছিল। এরই মাঝে মেয়েটা ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। সবে মাত্র ঘুম থেকে উঠেছে। সকালেই মেয়েটা মন খারাপ ছিল। ঈশান যখনই রুম থেকে বের হতে যাবে তখনই মেয়েটা কেমন যেন আর্তনাদ করে উঠল। এই কি হলো পরি? ঈশান দৌড়ে ওয়াশরুমের সামনে এসে দেখে মেয়েটা পা পিছলে পড়ে গেছে আর পা ধরে বসে কান্না করে দিয়েছে। ঈশানও ভিতরে এসে টাল সামলে উঠতে পারল না। কোনো রকমে দরজা ধরে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ আগের মেয়েটা কাপড় চোপড় ধুয়ে সেই সাবান গোলা পানিটা সরিয়ে ছিটিয়ে ফেলেছিল, সেটাতেই পা পিছলে পড়েছে। পরি বাচ্চাদের মতো পা ধরে কান্না করছে। এবার ঈশান মেয়েটার হাত ধরে টেনে ওঠালো। তারপর এগিয়ে আনতে গেলেই মেয়েটা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। ঈশান রাগের মাথায় মেয়েটাকে একটা ধমক দিয়ে বলল, এরকম ন্যাকা কাঁদবেন না। কোনো কাজ ঠিক মতো করতে পারেন না, তাহলে করতে যান কেন? এগুলো নিজেই ফেলে রেখেছেন, তাহলে একটু পানি দিয়ে পরিষ্কার করে ফেললে কি হতো? এখন নিজের করা কাজের জন্য নিজেকে কষ্ট পেতে হচ্ছে। একদম ধরবেন না আমাকে, সবসময় খালি আমাকে বকা দেন। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি না। আপনি আমাকে বকা দেন, তার বেলায় ভালোবেসে বুঝিয়ে বললে কি আমি বুঝতে পারি না? আমি কি এতটাই বাচ্চা? সবাই খালি সবসময় আমাকে ভুলই বোঝে আর রাগারাগি করে। ঈশান বুঝতে পারল মেয়েটার সাথে কথা বলে কাজ হবে না, উল্টো কান্না করতেই থাকবে। তাই এগিয়ে এসে কোনো রকমে মেয়েটাকে কাছে টেনে নিল। তারপর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। পরি এসে এবার একদম ঈশানের বুকের সাথে লেপ্টে আছে। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল, কারণ এই মুহূর্তে ওকে দেখতে বড্ড বেশি আদুরে লাগছে। ঈশান পরির আরেকটু কোমর চেপে ধরতেই মেয়েটা একদম ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। দুজনে এতটাই কাছাকাছি এই মুহূর্তে যে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছে। মেয়েটা ঠোঁট জোড়া কাঁপছে, যেটা ঈশানকে কেমন অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে আলতো করে ঠোঁট জোড়া পরির কপালে ছুঁয়ে তারপর ডান গালে একটা চুমু খেতে মেয়েটার চোখ বন্ধ করে নিয়ে ঈশানের শার্টের কলারটা মুষ্টিবদ্ধ করে ধরল। ঈশান পরির গলায় আর ঘাড়ে মুখ গুজে দিল। এবার মেয়েটা কেমন ছটফট করতে লাগলো। ঈশান বুঝতে পেরে মেয়েটাকে অস্বস্তিতে না ফেলে আলতো করে ছেড়ে দিয়ে ওয়াশরুমের বাইরে আসলো। তারপর কোলে করে এনে মেয়েটাকে বিছানায় বসিয়ে দিল। মেয়েটা পা ধরে সেই আবারও কাঁদতে লাগলো। এরই মাঝে ঈশান পরির পায়ের কাছে বসে বলল। এরপর পাটা ধরতে গেলে মেয়েটা আবারও বাচ্চাদের মতো আর্তনাদ করে উঠল। তখন ঈশান বলতে লাগলো, খুব বেশি কি ব্যথা লাগছে বউ? বউ শব্দটা কানে পৌঁছতেই পরির ভিতরে কেমন কেঁপে উঠল। ঈশান আজকেই পরীকে এরকমভাবে স্পর্শ করলো প্রথমবার। পরির বুকের ভিতরটা ধুকপুক করছে এখনও। কিছু বলতেও পারছে না মেয়েটা। অসম্ভব রকমের দ্রুত গতিতে হাতটা স্পাম করে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি খুলে হাতে চলে আসবে। লজ্জায় কুঁকড়ে গেল মেয়েটা, কারণ ছেলেটা বউ বলছে, তার উপর আবার স্বামী হয়ে সেই বউয়ের পায়ে হাত রেখেছে।
পরি বুঝতে পেরে হাতটা সরিয়ে দিতে গেলে তখন ঈশান বলল, কি হলো দেখি কতটুকু লেগেছে, তারপর না হয় একটু মলম লাগিয়ে দিব। এই না না, একদম করবেন না এমনটা। আমি মলমটা লাগিয়ে দেবো। স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দিতে হয় না, আপনি জানেন না? এসব আজে বাজে কথা ছাড়েন, এখন বলো কোথায় লেগেছে। ঈশান হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বোঝার চেষ্টা করলো। মুচকে যাওয়া জায়গাতে ঈশান চাপ দিতেই পরি আর্তনাদ করে উঠল। ঈশান ওর পাশে বসলেই পরি ওকে চাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, খুব ব্যথা পেয়েছেন ঈশান, আপনি জানেন ব্যথা পেলে না আমার জ্বর চলে আসে। বউ কান্নাকাটি করে না, দেখেন ঠিক হয়ে যাবে, আমি মেডিসিন নিয়ে আসবো একটু পরে গিয়ে। এই না, একদম কোথাও যাবেন না, আমার ভালো লাগছে না কিছু। ঈশান পরীকে অমন করেই বুকের মধ্যে লুকিয়ে রাখলো। ঈশান মেয়েটাকে আম্মুর কাছে রেখে বাইরে গেল। আম্মু অনেকক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিল। পরি আম্মুকে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা একদম আম্মুর সাথে মিশে গেছে। আর আম্মু 1 মাসের মাথায় সব রাগ অভিমান ভুলে মেয়েটাকে মেনে নিয়েছে। যবে থেকে শুনতে পেরেছে যে ও মন খারাপ করে থাকে, আম্মু কিছু বলে কান্নাকাটি করে। পরি আম্মুর মেয়ে হতে চায়, তবে থেকেই আম্মু আর পরীকে কিছু বলতে পারে না, উল্টো আরও ভালোবাসতে শুরু করেছে। কারণ মেয়েটা প্রচুর পরিমাণে আম্মুর প্রতি কেয়ারিং। আর বাসায় আসার পর থেকে আম্মু যা বলে সেটাই শুনে পড়ি। এমন একটা মেয়েকে ছেলের বউ করে পেয়ে তিনি খুবই খুশি, সেটা কাউকে বলেননি। রাতে ঈশান পরীর জন্য মেডিসিন নিয়ে বাসায় ফিরে। এরপর মেয়েটাকে নিজ হাতে খাইয়ে দিল। মেয়েটা আধশোয়া হয়ে বসে আছে দেখে ঈশান বলতে লাগলো, কি হলো, আপনি ঘুমাননি? প্রতিবারের মতোই পরীর স্বভাব সুলভ আচরণ করে চুপ রইল। ঈশান আবারও বিষয়টা জিজ্ঞেস করতেই পরি বলল, যতক্ষণ তুমি করে না বলবে ততক্ষণ কথা বলবো না। পরি বাচ্চাদের মতো গাল ফুলিয়ে কথাটা বলতেই ঈশান এসে সামনে বসে গাল দুটো টেনে দিয়ে বলল, ছি বাচ্চা একটা। ঠিক আছে বলো, এখনো শোনি কেন? তোমাকে না শুয়ে থাকতে বলেছিলাম? আপনাকে ছাড়া ঘুম আসছিল না। আপনি পাশে না আসলে আমার ইদানিং ঘুম আসে না ঈশান। তার মানে সামথিং। নাথিং, একদম উল্টোপাল্টা ভাববেন না। ঈশান কিছু একটা ভেবে মেডিসিন খুলে পরির হাতে দিয়ে বলল, আমি তুমি করে বললো, তুমি কিন্তু এখনো আমাকে আপনি করে বলছো পরি। আমি আপনি করেই বলবো। স্বামীকে কখনো তুই তুকারি করতে নেই, সেটা জানেন না? তুমি করে তো বলতে পারো, আমি তোমাকে তুই টুকারি করতে বলিনি। আমি পারবো না, আমার কেমন কেমন লাগে। পারতেই হবে বলো, না হলে কিন্তু আজকে থেকে আর তোমার পাশে শোবো না, আবারও সেই সোফাতে। এই না, আমার ভয় লাগবে। ঈশান একটু চুপ করে থেকে মেয়েটার পাশে শুয়ে পড়তে গেলে ও বলতে লাগলো, শোনো না, তোমার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। ঈশান, আমাকে একটু ছাদে নিয়ে যাবে? আমার না খুব রাতের আকাশটা দেখতে ইচ্ছে করছে। তুমি আমাকে জড়িয়ে ধরে পুরো ছাদে হাঁটবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে রাখবো। বউয়ের আছে কি হয়েছে বলো তো? বউ দেখছি ফুল মোডে আছে, তার মানে কি সত্যি সেদিনের যেটা ঘটেনি সেটা আজকে ঘটানোর প্ল্যান আছে নাকি? হ্যাঁ মানে? আরে বাবা, যেটার জন্য আমাদের বিয়েটা হলো সেটাই কি ঘটাতে চাইছো নাকি? একদম মাঝে মাঝে কথা বলবেন না ঈশান, আমি অন্য কিছু বলতে যাইনি, ওইসব নিয়ে পরেও ভাবা যাবে। তুমি আমাকে ছাদে নিয়ে চলো না, না হলে কিন্তু আমি ঘুমাবো না বলে রাখলাম। ঈশান বুঝতে পারলো পরি কোলে উঠতে চাইছে, তাই ঈশান 2 হাত বাড়িয়ে দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে কোলে ওঠালো। পরি ঈশানের গলাটা 2 হাতে পেঁচিয়ে ধরতেই মেয়েটা গুটিসুটি পায়ে হেঁটে ছাদে চলে আসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। ঈশান গিয়ে ওকে ছাদের কোণে থাকা দোলনাতে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। পরি নিজে ঈশানকে কেমন করে জড়িয়ে ধরল। ঈশানও মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মেয়েটার মাথায় 1000টা চুমু দিল। তারপর জিজ্ঞেস করলো, এখন বলো কি বলতে চেয়েছিলে? একটু সময় দাও, বলছি। ঈশান মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বারবার ঘাড়ে গলায় চুমু দিল, যার জন্য মেয়েটা প্রতিবার কেমন শিউরে উঠেছিল। পরি 1 হাতে ঈশানের শার্টটা খামচে ধরেছে। ঈশানও দুষ্টুমির মাত্রা বাড়াতে লাগলো। তখন পরি বলতে লাগলো, এরকম দুষ্টুমি করো না প্লিজ, আমার কেমন যেন লাগছে। ঠিক আছে,
আগে কথাগুলো বলো, তারপর না হয় ভাবা যাবে এসব নিয়ে। জানো, যেদিন তুমি আমাকে বিয়ে করলে তখন ওই মুহূর্তে ভেবেছিলাম তুমি আমার জুনিয়র। নিজের জুনিয়র একটা ছেলেকে স্বামী হিসেবে কি করে মানবো সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু এই বাসায় আসার পর তোমার কেয়ারিং ভাব, আব্বুর ভালোবাসা আর আম্মুর ছোট ছোট রাগ অভিমান, তার ছেলেকে না বলে বিয়ে করাতে রাগ করে থাকা, তারপর আম্মুর মেয়ে হয়ে যাওয়া, সব মিলিয়ে কেমন যেন এক মায়াতে আবদ্ধ হয়ে গেছি। ঈশান এখন চাইলেও না তোমাদের ছেড়ে আমি দূরে যেতে পারবো না। আমি জানি ভালো কী করে বাসতে হয়। তোমার প্রতি যদি আমার ভালো লাগা থাকে, যদি খারাপ লাগে তুমি আমার পাশে না আসলে, রাতে ঘুমের ঘোরে যদি তোমাকে জড়িয়ে না ধরি তাহলে না কেমন লাগে। তোমাকে না দেখলে যদি অস্থির লাগে তাহলে সেটা আমার ভালোবাসা। আমি জানি না এর বর্ণনা আমি কিভাবে দেব, তারপরেও আমি বলতে চাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে সবসময় এভাবেই তোমার বুকে জড়িয়ে রাখবে, তোমার স্ত্রীর রূপের অধিকার দেবে। আমি সেই অধিকারটা চাই ঈশান। পরি কথাগুলো বলে লজ্জায় মুখটা ঈশানের বুকে লুকিয়ে রাখলো। ঈশান কথা বলছে না, ওই স্তব্ধ হয়ে গেছে। পরি ওকে এত ভালোবাসে ঈশান জানতো না। মেয়েটার প্রতি ঈশানের নিখুঁত একটা ভালো লাগা কাজ করে। রাতে যখন মেয়েটা ঘুমিয়ে থাকতো ঈশানের প্রায়ই ঘুম ভাঙলে খেয়াল করতো মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া আছে। ঘুমন্ত অবস্থায় ওকে ছুঁয়ে দিতে ইচ্ছে করতো। বারবার মনে হতো এই মেয়েটা ওর একান্ত ব্যক্তিগত নারী, যাকে ছোঁয়াটা ঈশানের জন্য কোনো পাপ নয়। তারপরও মেয়েটার অনুমতি ছাড়াও ওকে কখনো স্পর্শ করতে পারেনি। ঈশান যেটা বলতে পারেনি পরি সেটা নিজে থেকেই প্রকাশ করলো। হয়তো পরির প্রতি ঈশানের এত কেয়ারিং, ওর প্রতি সিরিয়াসনেস, ওর দায়িত্ববোধ আর ভালোবাসার ছোট্ট ছোট্ট আবদারগুলো থেকেই এই ভালোবাসাটা পরিণত হয়েছে। ঈশান পরিকে ছাড়িয়ে নিল। মেয়েটার চোখে পানি টলমল করছে। ঈশানের মুখের দুপাশে হাত রাখতেই পরি বলতে লাগলো, কি হলো? তুমি কথা বলছো না যে? তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? ঈশান, আমি কয়েকদিনের চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমাকে বলতে। কি করবো বলো? আগে কখনো কাউকে ভালোবাসিনি, তাই কেমন করবে বলবো বুঝতে পারিনি। এটাও বুঝতে পারছিলাম তোমাকে দূরে সরিয়ে রাখাটা অন্যায়। তখন থেকেই ভেবেছি তোমাকে কথাগুলো বলবো, আর আজকে না বলে থাকতেই পারলাম না। পরি কথাগুলো শেষ করতেই ঈশানুর মুখের দুপাশে হাত রেখে সারা মুখে অসংখ্য আর অজস্র চুমু খেলো। তারপর পরির কাঁপতে থাকা ঠোঁটে আলতো করে চুমু দিতেই মেয়েটা কেমন শিউরে উঠে ওর শার্টের কলার দুহাতে আঁকড়ে ধরে দুজনে ঠোঁট জোড়া এক করে রাখলো। ঈশান আর দেরি না করে পরির কোমর জড়িয়ে ধরে ওকে আরও কাছে টেনে নিয়ে একদম কোলের উপর বসিয়ে দিতেই মেয়েটা এক হাতে ওর চুল আর এক হাতে শার্টের কলার রেখে রেসপন্স করতে লাগলো। ঈশান যেমনটা পরির বলাতে বুঝতে পেরেছে, পরিও ঠিক ঈশানের স্পর্শেই বুঝে গেছে ঈশান ওকে কতটুকু ভালোবাসে। তাই আর মুখে বলে দেওয়ার প্রয়োজন হয় না। ভালোবাসাটা মুখে বলে সবসময় প্রকাশ করতে হয় না, এটাই বোধহয় তার প্রমাণ। পরি ভাবতো ঈশান একটু হলেও ওকে পছন্দ করে, কিন্তু সেটা যে এত বেশি ভালোবাসার রূপ নেবে মেয়েটা ভাবতে পারেনি। ঈশান সব সময় পরির খেয়াল রাখতো, কারণ মেয়েটা একটু উল্টাপাল্টা কাজ বেশি করে কি না, যে কাজ করতে যাবে গোলমাল করবেই, তাই সব সময় ওকে সাবধান করতে আর চোখে চোখে রাখতো। আর আজকে যখন ঈশান এরকমভাবে স্পর্শ করলো তাতেই পরি বুঝতে পারলো ওর পিচি বরটা ওকে ঠিক কতটুকু ভালোবাসে। ঈশান মিনিট পাঁচেক পর পরি ঠোঁট ছেড়ে ওর ঘাড়ে আর গলার উপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে মুখ গুজে দিতেই পরি আবারও কেঁপে ওঠে আর শক্ত করে ছেলেটার চুলগুলো মুষ্টিবদ্ধ করে চোখ জোড়া বন্ধ করে নিল। পরি উপভোগ করতে লাগলো প্রিয় মানুষটার, প্রিয় পুরুষের একান্ত ব্যক্তিগত ছোঁয়া আর আদরের অনুভূতিটা। ভালোবাসা আসলে সুন্দর, সুন্দরভাবে বাসলে ভালোবাসা সত্যিই মহান, সুন্দর করে দেখলে। যাই হোক, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।